ওকে, সো আমরা যেটা দেখেছিলাম জাস্ট কিভাবে আমরা এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারছি, কারণ আমাদের যেটা হচ্ছে আমরা ডমের যে স্ট্রাকচারটা দেখেছিলাম গত ক্লাসে। সো ডম হচ্ছে একটা ট্রি ডেটা স্ট্রাকচার ফলো করে হচ্ছে ডেটাগুলোকে হচ্ছে বিন্যস্ত করে রাখে। সো এই ট্রি স্ট্রাকচার থেকে আমরা যেটা করছি, আমাদের একদম ফার্স্ট কাজ হলো ডম নিয়ে কাজ করার জন্য যে আমরা আসলে যাকে নিয়ে কাজ করতে চাচ্ছি সেই এলিমেন্টকে সিলেক্ট করতে হবে। সো আমরা যদি সিলেক্ট করতে না পারি তাহলে কিন্তু আমরা ওকে নিয়ে কাজ করতে পারবো না। সো আপনি যদি চান যে আপনার একটা ফর্ম আছে ওয়েব পেজে, লাইক এরকম, যদি আমি হচ্ছে ফেসবুকের, এটা হচ্ছে ইনকগনিটো মোডে, আমি যদি একটু ফেসবুকে যাই, ধরলাম এখানে আমি ফেসবুকে গেলাম এবং আমাকে হচ্ছে একটা সাইন আপ ফর্ম দিবে। সো এই যে এই সাইন আপ ফর্মটা আছে আমাকে একটা লগ ইন দিচ্ছে। আমি যদি এখন বলি যে আমার নতুন একটা অ্যাকাউন্ট লাগবে, সেখানে আমাকে ফার্স্ট নেম, সার নেম, এই যে আমার এই ফিল্ডের মধ্যে এটাগুলো আমি ইনপুট দিচ্ছি। ইনপুট দেওয়ার পর আসলে কি হচ্ছে, এখানে কিন্তু দুই টাইপের ভ্যালিডেশন হয়, একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন হচ্ছে এবং তারপরে কিন্তু সার্ভার সাইড ভ্যালিডেশন হয়। সো এই ভ্যালিডেশন করার জন্য আমার কি করতে লাগবে, আমাকে তো অ্যাটলিস্ট বুঝতে হবে যে ইউজার আসলে এখানে কি ইনপুট দিচ্ছে। আমি যদি ইউজারের ইনপুটে যদি না দেখতে পারি বা না বুঝতে পারি, আমি কিন্তু সেটার উপরে কিন্তু ভ্যালিডেট করতে পারবো না যে আসলে আমার যে ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড অ্যাড্রেস কিনা, বা আমার পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট হচ্ছে ফুলফিল করছে কিনা। এই যে আমি যখন হচ্ছে স্কিপ করে যাচ্ছি, দেখেন এখানে কিন্তু একটা রেড বর্ডার চলে আসছে, একটা অ্যালার্ট সাইন দিচ্ছে যে আমার এই ফিল্ডটা হচ্ছে খালি রেখে দিচ্ছি। সো এই ফিল্ডগুলো খালি রাখা যাবে না। এই যে এই কাজগুলো হচ্ছে, এগুলো কিন্তু ক্লায়েন্ট সাইডে কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে। আবার সার্ভার সাইড কি করে, সার্ভারে যখন ইনফরমেশন আমরা পাঠাই তখন দেখা যায় কি সার্ভার সাইড থেকে কিছু ভ্যালিডেশন হয়, স্পেশালি হচ্ছে লগ ইন ফর্মের ক্ষেত্রে। আমরা যখন লগ ইন করতে যাই তখন কিন্তু ডেটাবেস থেকে চেক করতে হয় যে আসলে এই ইমেল অ্যাড্রেসে এই পাসওয়ার্ডের হচ্ছে সব কিছু ঠিকঠাক মতো ম্যাচ হচ্ছে কিনা। তখন কিন্তু জাস্ট ইউজার পাসওয়ার্ড দিলেও কিনা এটা চেক করলেই হবে না, বাকি সব কিছু দেখা লাগবে আমাদেরকে। ওকে, সো এখানে মেন যে বোঝার জিনিসটা, আমি যে সব কিছু অপশন সিলেক্ট করছি, আমার কাজ হলো যেহেতু আমি এই অপশনগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি, আমার একদম প্রথমেই যেটা হবে যে আমার এখানে আসলে আমি আসলে কাকে সিলেক্ট করছি, কী কী ইনপুট দিচ্ছি, সেই ইনপুটগুলো আমার নিতে হবে। আমি যদি ইনপুটগুলো না নিতে পারি তাহলে কিন্তু আমি আসলে বুঝবো না যে আমার ইউজার আসলে এখানে কী দিচ্ছে। ঠিক তেমনই আমরা যখন রকমারিতে যে অ্যাড টু কার্ট করছিলাম, সো অ্যাড টু কার্ট করার সময় কি দেখছিলাম যে আমি যখন যে বইটাকে কার্টে হচ্ছে অ্যাড করতে চাচ্ছি, আমি চাচ্ছি ঠিকমাত্র ওই বইটাই কার্টে অ্যাড হয়। সো এই যে কার্টে অ্যাড হবে, আমার তো এই বাটনটাকে ফার্স্টে সিলেক্ট করা লাগবে যে আমি ওই বাটনটার উপর একটা জাভাস্ক্রিপ্ট কোড অ্যাড করব। সো এই জন্য একদম প্রথমে আমাদের যেটা ইম্পর্টেন্ট, ডম এলিমেন্টকে সিলেক্ট করা। আমি যদি সিলেক্ট না করতে পারি ঠিক মতো, তাহলে আমার আসলে বাকি কোডের কোনোটাই কাজ করবে না। আপনি ডম এলিমেন্টকেই ঠিকমতো সিলেক্ট করতে পারলেন না, আপনার এইচটিএমএল এলিমেন্টটা আসলে সিলেক্ট করাটাই ভুল হয়েছে, কিন্তু আপনি পুরো ফাংশনালিটি লিখে দেখছেন যে আপনার কোড কাজ করছে না। সো আপনি অনেক সময় চিন্তা থাকবে আমার মনে হয় কোডে হয়তো কোনো ভুল হয়েছে বা কোনো লজিক ভুল হচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখা যায় কি যে আমার এলিমেন্টকে সিলেক্ট করাটাই ঠিক হয়নি। তো এরকম অনেক প্রবলেম আপনারা ফেস করবেন, প্রজেক্ট করতে গেলেই হচ্ছে ফেস করবেন, যে অনেক সময় মনে হবে যে আমার তো সবই ঠিক আছে তারপর কাজ কেন করছে না। তো এই জন্য যেটা হচ্ছে একদম প্রথমেই যে আমাদের এলিমেন্টগুলোকে ঠিকঠাক মতো সিলেক্ট করতে হবে। আচ্ছা, কেউ কোনো কোশ্চেন করতে যাচ্ছিলেন? মাইক অন করেছিলেন মনে হয়। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে যে পাঁচটা ওয়ে দেখেছিলাম, সেটা হচ্ছে কি ওয়ে এখানে আছে। আমরা হচ্ছে ফার্স্টে ওই গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে দেখেছিলাম, অ্যান্ড তারপর হচ্ছে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম দেখেছিলাম, যে আমরা হচ্ছে কি করে হচ্ছে ক্লাস নেম দিয়ে হচ্ছে সিলেক্ট করতে পারি একটা এইচটিএমএল এলিমেন্টকে, আমরা হচ্ছে আইডি দিয়ে সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে আমরা ট্যাগ দেখেছিলাম যে আমরা হচ্ছে কি করে ট্যাগ দিয়ে সিলেক্ট করতে পারি। সো এই তিনটা ওয়ে দেখার পর আমরা দুইটা নতুন ওয়ে শিখেছিলাম, সেটা হচ্ছে একটা কোয়েরি সিলেক্টর এবং তারপর হচ্ছে কোয়েরি সিলেক্টর অল। সো এখানে আসলে কাহিনী কি হচ্ছিল কোয়েরি সিলেক্টর অলের, আসলে বলেছিলাম যে এই শুধুমাত্র এই দুইটা মেথড দিয়ে আমরা কিন্তু এই বাকি তিনটাকে রিপ্লেস করে ফেলতে পারি। বিকজ কোয়েরি সিলেক্টর দিয়ে আমি জাস্ট যদি শুধুমাত্র যে কোয়েরিগুলো লিখতে পারি ঠিকঠাক মতো, তাহলে কিন্তু আমার আর ওই গেট এলিমেন্ট বাই আইডি বা ক্লাস নেম বলতে হবে না। আমার জাস্ট এখানে বলে দিলেই হবে যে আমার যেন আইডি থাকলে আমি হচ্ছে হ্যাশ ইউজ করছি, ক্লাস থাকলে ডট সাইন ইউজ করছি, ট্যাগ থাকলে তো নর্মাল এই ট্যাগের মতো এই শুধুমাত্র ট্যাগটা লিখলেই হবে। এটা আমার ঠিকঠাক মতো জাস্ট আমি যদি সিলেক্টরগুলো প্লেস করতে পারি এখানে, তাহলেই কিন্তু আমার সব কাজ হয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা ছিল যে কোয়েরি সিলেক্টর অল। সো এটা আসলে কেন দরকার ছিল, আমরা দেখেছিলাম যদি আমরা এখানে কোনো ক্লাস নেম দিই
এবং ওই সেম ক্লাসের যদি হচ্ছে একের অধিক এলিমেন্ট থাকে, আমাকে শুধুমাত্রই কিন্তু একটাই রিটার্ন করে, আমাকে কিন্তু বাকিগুলো আর দেখায় না, বিকজ আমি শুধুমাত্র হচ্ছে কোয়েরি সিলেক্টর দিয়ে সবসময় আমি একটা এলিমেন্টকে হচ্ছে নিয়ে আসতে পারি। কিন্তু যখন আমার মাল্টিপল এলিমেন্টকে সিলেক্ট করতে হবে তখন আমি কি করতে পারি, আমি হচ্ছে কোয়েরি সিলেক্টর অল ইউজ করতে পারি। আমি যখন কোয়েরি সিলেক্টর অল ইউজ করি তখন আমি হচ্ছে মাল্টিপল এলিমেন্টকে হচ্ছে রিটার্ন করতে পারি বা সিলেক্ট করতে পারি। অ্যান্ড এটার জন্য আমরা একটা জিনিস দেখেছিলাম যে আমরা যখন কোয়েরি সিলেক্টর অল দিয়ে হচ্ছে কিছু এলিমেন্ট দেখতে চাই, আমরা হচ্ছে ওটাকে হচ্ছে অ্যাজ এ নোট লিস্ট আকারে পাই, এবং আমরা যখন হচ্ছে ওই ক্লাস নেম আর হচ্ছে ট্যাগ নেম দিয়ে সিলেক্ট করতে চাচ্ছিলাম তখন আমরা কিন্তু এইচটিএমএল কালেকশন আকারে পাচ্ছিলাম। সো এই এইচটিএমএল কালেকশন আর হচ্ছে নোট লিস্ট দুটাই কিন্তু বলতে গেলে বেসিক্যালি হচ্ছে অ্যারে লাইক অবজেক্ট। সো যেখানে হচ্ছে কাইন্ড অফ ওরা অ্যারের মতো বিহেভ করে বাট পুরোপুরি হচ্ছে অ্যারে না। তো এই জন্য আমরা যখন অ্যারের মেথডগুলো ইউজ করতে চাই সেখানে কিন্তু কাজ করে না, আপনাকে হচ্ছে অনেক সময় বলবে যে আমি হচ্ছে এই নামে কোনো মেথড খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এখানে হচ্ছে ক্যান নট ওপেন ব্ল্যাঙ্ক এইচটিএমএল টেমপ্লেট দ্য ওয়ে ইউ ডিড, এটা আসলে ভাই কি বলেছেন বুঝিনি আমি। আসলে ভাইয়া আমার ভিএস কোড এটা কাজ করতেছে না, শর্টকাটটা কাজ করতেছে না, এই জন্য মানে আই ক্যান স্টার্ট উইথ দ্য ডাউন থিং। মানে শর্টকাট বলতে কোনটা, আপনার হচ্ছে রাইট ক্লিক করে যে লাইভ সার্ভার? না না, সেটা হচ্ছে যে এক্সক্লেমেটরি সাইন দিয়ে করলে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর যে বেসিক টেমপ্লেটটা জেনারেট করে সেটা আমার এখানে করতেছে না। আমি নট শিওর এটা কি আমার ভিজুয়াল এটা কোডের। তো আসলে হচ্ছে ইমেটের হচ্ছে কাজ, এটা হ্যাঁ, বেসিক্যালি। ইমেজের অপশনগুলো ইয়ে করার পরও হচ্ছে না, দ্যাটস ওয়াই আমি কনফিউজড হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো হওয়ার কথা না, কারণ ভিএস কোড হচ্ছে নেটিভলি হচ্ছে ইমেজ সাপোর্ট করে। ওকে, আমি চেক করতেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, রাহান ভাই লিখেছেন যে ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখে, আচ্ছা আপনি হচ্ছে ওনার হচ্ছে একটা সলিউশন দিয়েছেন। ডট এইচটিএমএল হচ্ছে থাকা আছে কিনা টেক্সটে চেক করতে হবে, অনেক সময় হচ্ছে ডট টেক্সট বা আগে ফোল্ডারটা সেভ করে নিলেই তো হয়ে যায় ভাইয়া। ডট এইচটিএমএল তে সেভ করে থাকলে পরে হচ্ছে ইমেজ অটোমেটিক্যালি এসে পড়বে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আবার হচ্ছে টপিকে ব্যাক করি। সো আমরা জাস্ট এই কয়টা জিনিস দেখেছি এবং আমরা বেসিক কিছু কাজ করার ট্রাই করেছি। বেসিক কাজ বলতে কোন এলিমেন্টকে সিলেক্ট করার পরে হয়তো আমরা সেটা কোনো টেক্সট এলিমেন্টকে একটা চেঞ্জ করেছি। টেক্সট চেঞ্জ করে আমরা দেখেছি যে আচ্ছা আমরা একটা সিম্পলি একটা এলিমেন্টকে সিলেক্ট করার পর ও টেক্সটটা মানে চেঞ্জ করতে পারি বা সিলেক্ট করতে পারছি। এবং আমরা হচ্ছে এটাও দেখেছিলাম যে যদি আমরা কোনো এলিমেন্টকে সিলেক্ট করে ফেলি, সিলেক্ট করার পরে তারপর আমরা কী করতে পারি, তার হচ্ছে স্টাইল প্রপার্টিগুলোকে চেঞ্জ করতে পারছি। সো ইটস লাইক আমি বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কিন্তু একটা হচ্ছে স্ট্রাকচার থেকে শুরু করে তার স্টাইল সব কিছুই কিন্তু চেঞ্জ করতে পারি এবং পুরো কাজটাই কিন্তু ডাইনামিক্যালি হয়। সো আমাদের সাইটের আসলে মেইন যে এইচটিএমএল সিএসএস কোড, এটার মধ্যে সে সরাসরি হচ্ছে কোনো চেঞ্জ করবে না, কিন্তু চেঞ্জটা করে কি করবে, সে ডাইনামিক্যালি কিন্তু আমাদের ফাইলগুলোকে চেঞ্জ করে ফেলছে। চেঞ্জ করার পর সে কিন্তু বলছে যে আচ্ছা আমি এখানে এই সেম জায়গাতে আমি ডিফারেন্ট কিছু একটা দিতে চাচ্ছি। সো আমরা যদি হচ্ছে আচ্ছা কোয়েরি সিলেক্টর এটা নিয়ে কারো কোনো কনফিউশন ছিল? অনেক সময় এটা নিয়ে হচ্ছে দেখা গেছে যে অনেকেই ঠিকমতো বুঝেন না যে কোয়েরি সিলেক্টর এবং কোয়েরি সিলেক্টর অল, এটা কি মানে কনসেপ্টটা কি ক্লিয়ার যে আমরা আসলে কেন ইউজ করছি এবং কোনটা কখন ইউজ করব? আচ্ছা, কোনো কোশ্চেন ছিল না। তার মানে হচ্ছে লাস্ট ক্লাসে আমরা মোটামুটি সব কিছু ওভারঅল বুঝতে পেরেছি যে আমরা যে পাঁচটা হচ্ছে মেথড দেখেছি এবং বলেছি যে এই পাঁচটি মেথড ইউজ করে আমরা এলিমেন্ট সিলেক্ট করতে পারি। সো এইগুলো আমাদের ক্লিয়ার। সো আমরা তাহলে হচ্ছে আজকে ডিফারেন্ট কিছু দেখতে পারি। ডিফারেন্ট কিছু বলতে আমরা হচ্ছে এই ডমের মধ্যে আমরা আরও কিছু কাজ করতে পারি। আমরা বলেছিলাম যে ডমের মধ্যে আমরা কি করতে পারি, আমরা ডমের মধ্যে কিন্তু লাইক কি বলা যায় এটাকে, যে আমরা হচ্ছে সেভারাল কিছু কাজ করতে পারি যেখানের মাত্র একদম প্রথম দিকে আমরা যা সিলেক্ট করছিলাম, এবং আমরা চাইলে ইভেন আমাদের এই ডমের মধ্যে হয়তো কোনো এইচটিএমএল ট্যাগ নেই বা কোনো হচ্ছে কোড দেওয়াই নেই, আমরা সম্পূর্ণভাবে নতুন করে কোনো এলিমেন্টটাকে ডমে অ্যাড করতে পারি। আমরা চাইলে আর কি করতে পারি, ডমের মধ্যে কোনো এলিমেন্ট আছে অলরেডি, আমাদের যদি কোনো কিছু দরকার না পড়ে যে আচ্ছা আমার এখন এটা প্রয়োজন নেই আর, তো আমি চাইলে ওকে হচ্ছে ডিলিট করে ফেলতে পারি বা রিমুভ করে ফেলতে পারি। সো আমরা হচ্ছে ডম থেকে ওকে বের করে দিতে পারি। ওই যে আমাদের মাঝে মাঝে হচ্ছে ডিলিট সাইন থাকে যে আমি ডিলিট করতে চাই কিনা। এবার আপনারা হচ্ছে অনেক সময় দেখেন যে হচ্ছে ফেসবুকে ওই 10 ইয়ার্স আগে কোনো হয়তো ছবি আপলোড দিয়েছিলেন যেটা এখন আর ভালো লাগছে না দেখতে, সো আপনি চাইলে কী করতে পারেন, সিম্পলি ডিলিট করে ফেলতে পারেন। তো এটা আসলে পুরোপুরি ডমের এক্সাম্পলের সাথে যায় না বলতে গেলে, কারণ কাজটা আসলে সার্ভার সাইড হয়।
বাট তারপরে আমরা হচ্ছে অপারেশনটা কাইন্ড অফ আমাদের হচ্ছে সেটা সার্ভার থেকেও রিমুভ হয়ে যায়, আমাদের ডম থেকেও চলে যায়। এটাই হচ্ছে ব্যাপারটা। তো আমরা এখন আজকে দেখব যে আসলে আমরা হচ্ছে যে যেটা দেখেছিলাম গত ক্লাসে, যে আমরা হচ্ছে সিএসএসটা হচ্ছে চেঞ্জ করছি, স্টাইল হচ্ছে ইউজ করে, স্টাইলের অবজেক্টটা ইউজ করে আমরা হচ্ছে তার ভিতরে প্রপার্টিগুলো চেঞ্জ করছি। এখন আমরা যখন হচ্ছে কোনো স্টাইল ইউজ করে করি বা কিছু চেঞ্জ করতে যাই, তো আমরা চাইলে কিন্তু কি করতে পারি, আমরা চাইলে কিন্তু এখানে হচ্ছে পুরা হচ্ছে একটা ক্লাস লিস্ট হচ্ছে চেঞ্জ করে ফেলতে পারি, বা ওর যে পুরো ক্লাসটা হচ্ছে চেঞ্জ করে ফেলতে পারি। তো আমরা হচ্ছে আসি অপশনে, হচ্ছে আসি এক্সাম্পলে আসি। এক্সাম্পলে আসলে বুঝতে সুবিধা হবে। সারাদিন নর্মালি কাশি হয়নি, কিন্তু এখন যখন কথা বলা শুরু করছে আবার, সো ইটস লাইক আবার টুকটাক কাশি শুরু হচ্ছে। এবং আমাদের যেটা করতে পারি যে এইটা দেখতে আসলে ভাল লাগছিল না ফাইলটা, মানে বলতে গেলে এখানে কোনো স্টাইল নেই বা কিছুই নেই, জাস্ট নর্মালি মনে হচ্ছে একদম ওই HTML এর ফার্স্ট ক্লাস করছি আমরা, যে ওয়েলকাম টু দ্য ক্লাস এবং কিছু টেক্সট, তারপর হচ্ছে একটা, তো আমরা হচ্ছে কিছু স্টাইল হচ্ছে এখানে অ্যাড করতে পারি। তো যদিও আমি হচ্ছে স্টাইলে বেশি ফোকাস করতে চাই না, তবে যেহেতু আমরা হচ্ছে এখন একটা ওয়ে দেখব, যে ওয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, ডাইনামিক্যালি হচ্ছে ক্লাস অ্যাড করতে পারি, সেটার জন্য আমরা হচ্ছে ফার্স্ট একটু সিএসএস হচ্ছে লিঙ্ক করে নিই এবং আমরা একটা style.css ক্রিয়েট করে নিই। এবং আমরা এখানে কি ছিল, আমাদের কিছুই ছিল না, হচ্ছে এই ফার্স্ট হেডিং নামে একটা আইডি ছিল এবং ইউনিক ক্লাস ছিল। আচ্ছা, ইউনিক ক্লাসে যদি হচ্ছে কিছু একটা জিনিস দেই, সো আমি বললাম হচ্ছে আমার এই ইউনিকে আমি জাস্ট কি করব, একটা কিছু ব্যাকগ্রাউন্ড কালার দিব। আর কি দেওয়া যায়, বললাম হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমি কি দিতে পারি, ভালো কোনো কালার আসছে না, ডিপ পিঙ্ক দিব না হচ্ছে, আচ্ছা ডিপ পিঙ্ক দেই। এবং তার উপরে আমি হচ্ছে একটা কালার দিতে পারি, খুবই বাজে দেখাবে এটা। ডিপ পিঙ্কের উপরে একটা লাইট কালার দেওয়া যায়, বললাম হচ্ছে এটা দিয়ে দেখি কি অবস্থা হয় বা কি দেখায়, কি ব্যাপার। এখানে স্টাইল পেলো না কেন? ভাইয়া সেভ করেন নাই তো? ও আচ্ছা, মাঝে মাঝে এত সিলি মিস্টেক করি। ওকে, সো এখানে হচ্ছে খুবই বাজে একটা ডিজাইন দিতেছে, ডিপ পিঙ্ক ফালায় দিই। ডিপ পিঙ্ক আসলে ডিপ পিঙ্কের জায়গায় অন্য কিছু একটা দিই, কি দেওয়া যায়, হয়তো গ্রে টাইপের কিছু একটা দিয়ে দিই। এবং এটা দিতে গেলে আসলে বাজেই দেখাবে, কারণ আমরা জাস্ট সিম্পলি হচ্ছে একটা জাস্ট চাইতেছি যে এখানে কি করতে পারি, আমরা হচ্ছে আরেকটা ক্লাস রাখবো, যে ক্লাসটা আমরা হচ্ছে নর্মালি কি করতে পারতাম, সিলেক্ট করার পরে ইউনিক ক্লাসে যারা আসছে আমরা সিলেক্ট করতে পারি, কিন্তু বললাম এটা অলরেডি সিলেক্ট করেছি আমরা, এটা হচ্ছে কমেন্ট করে ফেলি। এবং এখানে যেটা করতে পারি, আমরা চাইলে কিন্তু এই জায়গাতে এসে স্টাইলগুলো কিন্তু চেঞ্জ করতে পারি, বলতে পারি যে আমাদের যতগুলো হচ্ছে ইউনিক ছিল সব ইউনিকের হচ্ছে তুমি একবারে স্টাইলটা চেঞ্জ করে বলেছিলাম যে আমরা হচ্ছে চাইলে এরকম করে যে স্টাইল দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে বলতে পারি যে তুমি হচ্ছে কি হয়ে যাও, এখন তুমি হচ্ছে ধরলাম হচ্ছে অরেঞ্জ হয়ে যাও। এবং আরেকটা বলতে পারি যে আমাদের হচ্ছে টেক্সটগুলো তুমি চেঞ্জ হয়ে যাও, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার না, শুধু কালারটা হচ্ছে চেঞ্জ হবে। এবং কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে বলতে পারি এটা কালার কি হয়ে যেতে পারে, এটা হোয়াইট হয়ে যাবে। তুমি যদি এখন সেভ করি এটা কালারই হবে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা নর্মালি কি করি, জাভাস্ক্রিপ্টে কিন্তু আমরা এটা করতে চাচ্ছি না। আমি এখন এই কাজটা চাচ্ছি যে আমি হচ্ছে একটা ইভেন্টের মাধ্যমে আমি হচ্ছে করব। সো আমার যে এই যে বাটনটা আছে, এই ছোট্ট বাটনটা নিয়ে আমরা আসলে এতক্ষণ পর্যন্ত কোনো কাজই করিনি, বলতে গেলে একে পুরোপুরি হচ্ছে ইগনোর করে রাখছি। সো এই বাটনটা যে আমাদের পেজে এতক্ষণ ধরে ছিল, বা গত ক্লাসে পুরো ক্লাস জুড়ে বাটনটা ছিল, আমরা কিন্তু ওকে নিয়ে কোনো কাজ করিনি। সো এই যে ওকে নিয়ে কোনো কাজ করিনি এবং আমরা হচ্ছে এরকম করে একটা স্টাইল হচ্ছে অ্যাড করেছি জাভাস্ক্রিপ্টে, এই কাজটা আমরা এইভাবে করব না।
কারণ জাভাস্ক্রিপ্টে একটা ব্যাপার আছে হচ্ছে ইভেন্টের একটা ব্যাপার আছে, যে আমরা কিছু একটা করার মাধ্যমে একটা হচ্ছে একটা প্রপার্টি হচ্ছে চেঞ্জ করবো, বা আমাদের পেজের যে স্টেটটা সেই স্টেটটা চেঞ্জ করবো। সো এটার জন্য হচ্ছে ইভেন্টের কনসেপ্টটা নিয়ে আসি। ইভেন্ট আসলে জিনিসটা কি, আমরা যদি একদম সংক্ষেপে চিন্তা করি, যে একদমই হচ্ছে কি বলা যায়, যে একদম সহজ করে চিন্তা করতে গেলে ইভেন্ট মানে হচ্ছে যে আপনি হচ্ছে একটা কোনো একটা হচ্ছে অ্যাকশন করলেন, তো আপনার একটা অ্যাকশনের ফলে কোনো একটা রিয়াকশন হলো। ইটস লাইক মানে এটা মনে হয় নিউটনের মনে হয় ফার্স্ট ল ছিল, যে হচ্ছে না সেকেন্ড ল ছিল মনে হয়, ক্রিয়া এবং প্রতিক্রিয়ার একটা ব্যাপার ছিল, ভুলে গেছে আমি নিজেও। সো ওই যে আপনি 3 যখন নম্বর ভাইয়া। 3 নাম্বার, আচ্ছা 3 নাম্বার তাহলে, ওকে আমার আসলেই মনে নেই। সো এটা কি হচ্ছে, আমরা যখনই হচ্ছে একটা সুইচ দিই তখনই কিন্তু লাইটটা জ্বলে, সুইচ না দেওয়ার পর্যন্ত কিন্তু লাইট জ্বলছে না। সো ঠিক তেমনি ওয়েবসাইটের মধ্যে আপনারা দেখবেন যে অনেক রকমের ইভেন্ট আছে। আমরা যখন হচ্ছে আইফোনের ওয়েবসাইটটায় যাই, আমরা যখন স্ক্রল করলে কিন্তু দেখি যে হচ্ছে আমাদের হচ্ছে ইভেন্ট আছে। আমি যদি হচ্ছে আইফোন 13-এর যাই, এবং আমার শখ ছিল এবং শখ আমার চলে গেছে, আমার আর কেনার ইচ্ছা নেই এটা। সো যাই হোক, তো এখানে আসার পর দেখবো যে বিভিন্ন ইভেন্ট আসে। এখানে শুরু করলে একটা হচ্ছে ভিডিও হচ্ছে আসছে, এবং আমি যখন স্ক্রল করি, এই স্ক্রলের সাথে সাথে কিছু ইভেন্ট এখানে চলে আসে। আমি যখন হচ্ছে এখানে স্ক্রল করে নিয়ে যাচ্ছি, আমার টেক্সটগুলো কিন্তু নিচ থেকে আস্তে আস্তে উপরে আসছে, এবং আমার মাউসের কার্সরটা আসলে উপর থেকে যখন নিচে নামছে তখনই কিন্তু এই টেক্সটগুলো কিন্তু হাইলাইট হচ্ছে। তো এই যে আমি যখন আবার হচ্ছে স্ক্রল করে যাচ্ছি, তখন কিন্তু দেখেন দুটো আইফোন কিন্তু সরে যাচ্ছে একজন আরেকজনের থেকে। তো এই যে ব্যাপারগুলো যে আসলে করছে, এগুলো আসলে কিভাবে হচ্ছে, এটা তো আমার অ্যাকশনের উপরে কাজ করছে, তাই না? যে আমি স্ক্রল করে করে পেজটা নিচে নিয়ে যাচ্ছি, এবং তারপরেই কিন্তু আমার এই জিনিসগুলো হচ্ছে দেখাচ্ছে। আমি যদি স্ক্রল না করতাম, যদি শুধুমাত্র থেমে থাকি এই জায়গার মধ্যে, তাহলে কিন্তু এটা কিন্তু অটো কিন্তু এটা সেপারেট হচ্ছে না, আমার স্ক্রলের কারণেই কিন্তু হচ্ছে। তো এখানে যে দেখতে পাচ্ছি যে পেজের যে বিভিন্ন স্টেটটা চেঞ্জ হচ্ছে, বা এখানে যে কালার আছে এই কালারও চেঞ্জ করা যায়। সো দেখেন আমি যখন ক্লিক করছি বাটনগুলোতে, সো কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কালারটা যখন আমি যে কালারে সিলেক্ট করছি, ওই কালার অনুযায়ী কিন্তু কি হচ্ছে, ইমেজটা কিন্তু স্লাইড হয়ে চলে আসছে এখানে। এবং আমি যদি আরও নিচে নামি, এখানে এই জায়গায় হচ্ছে আরেকটা ইভেন্ট আছে। এখানে একটা প্যারালাক্স একটা ইফেক্ট ওরা দিয়েছে, এবং এখানে সেভারাল কিছু ইফেক্ট ওরা দিয়েছে পেজের মধ্যে, এবং আইফোন এই কাজটা প্রায় করে, ওরা এরকম অনেক হচ্ছে ইফেক্ট দেয়। এবং আরেকটা হচ্ছে ওয়েবসাইটে আছে, এটা হচ্ছে awards.com। এই awards.com-এ গেলে আপনারা যে সাইটগুলো দেখবেন, এই প্রতিটা সাইটে হচ্ছে হেভিলি জাভাস্ক্রিপ্ট ইউজ করে তারা সেভারাল হচ্ছে ইফেক্ট হচ্ছে অ্যাড করে, বিভিন্ন ইফেক্ট দেয়। যে এই ইফেক্টগুলোর প্রতিটাই হচ্ছে বিভিন্ন ইভেন্টের সাথে জড়িত। আমরা জাস্ট হচ্ছে স্যাম্পল দেখছি যে আসলে আমরা কি এক্সপেক্ট করতে পারি। এটার লিঙ্কটা কোথায় সাইটের? সো আমি যদি একটু সাইটটায় যাই, এখানে কি আছে, ওটা কি ক্যাসেট প্লেয়ার টাইপের কিছু একটা করেছে। ওকে, ভিউতে গেলাম, দেখি কি হয়। ওকে, নাইস। সো যখন আমার হচ্ছে কার্সরটা এই জায়গায় চলে আসছে, এবং এখানে আসার পর দেখেন এই যে শপটা হচ্ছে আমাকে ফলো করছে। সো আমার মাউসের কার্সরকে সে হচ্ছে ফলো করে করে চলে যাচ্ছে। খুব ভালো কথা। এটা একটা ইভেন্ট দেখলাম। আর কি আছে, এখানেও সেম কাহিনী, আবার টেস্ট চলে আসছে। এবং আমি যখন এখানে হচ্ছে সিলেক্ট করব, ক্লিক করার পরে কিন্তু সে হচ্ছে ওই জায়গায় চলে আসছে, এবং সেটা কিন্তু হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে। সো এটা ক্লোজ অবস্থায় ছিল। আমি যখনই প্রতিটাতে হচ্ছে সিলেক্ট করছি, 4-এ ক্লিক করলাম, সো এই জায়গায় এসে সেটা কিন্তু হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে। এবং এখানে এই জিনিসগুলো ওরা রেখেছে যে আমাদের হচ্ছে মাউস কার্সর ফলো করে একটা বাটন চলে আসছে, যেখানে আমি মাউস যেখানে নিয়ে যাই না কেন আমি ক্লিক করতে পারবো। সো পেজে আমার কোনো স্ট্যাটিক বাটন নেই, বাটনটা কিন্তু ওভারঅল আমার মাউসটাকে ফলো করছে। এবং এখানে এরকম। সো এই যে আমাদের বিভিন্ন হচ্ছে আমরা ইফেক্ট দেখতে পাচ্ছি, বা বিভিন্ন হচ্ছে আমাদের মাউস ফলো করে এটা চলে আসছে, বা আমরা কোনো একটা কিছুতে ক্লিক করলে হচ্ছে কাজ করছি, ইভেন লাইক হচ্ছে আইফোনের মতো।
এবং একদম হচ্ছে রকমারিতে আমরা যদি আবার চলে যাই আবার আগের এক্সাম্পলে, তো রকমারিতে কিন্তু এরকম অনেক ব্যাপার আছে এবং সবচেয়ে প্রথমেই ওদের যে সাইটটা যেটার জন্য তৈরি করা, আমরা যাতে বই কিনতে পারি। এবং আমি যখন এখানে আসছি অ্যাড টু কার্টে ক্লিক করলেই কিন্তু বইটা কিন্তু কার্টে অ্যাড হয়, তার আগে কিন্তু আসলে কোনো কিছুই হচ্ছে না। তো এই যে ক্লিক করার ফলে যে কিছু একটা জিনিস অ্যাড হচ্ছে, তো আমরা এটাকে হচ্ছে ক্লিক ইভেন্ট বলি। আমরা হচ্ছে আইফোনে সেটা দেখলাম যে স্ক্রলের উপরে বিভিন্ন ইভেন্ট আছে, তো আমরা ওটাকে আসলে স্ক্রোল ইভেন্ট বলছিলাম, যে আমাদের মাউস যখন স্ক্রোল করছে তখন। এবং অনেক সময় অনেক ইভেন্ট থাকে, দেখবেন যে মাউস নিয়ে গেলে ওই ইভেন্টটা চলে আসছে, মাউস বের করলে চলে যাচ্ছে। এখানে যেটা ছিল যে আমি যখন হচ্ছে এখানে মাউস নিয়ে যাচ্ছি তখনই এই ইভেন্টটা আসছে, এখান থেকে মাউস সরিয়ে ফেললে কিন্তু চলে আসছে, মানে চলে যাচ্ছে ইভেন্টটা। সো এগুলো হচ্ছে মাউস ওভার, মাউস আউট এবং এরকম মাউস ইন, এরকম অনেক ইভেন্ট আছে। ইভেন্ট আসলে বেসিক্যালি কি, এই যে এতগুলো ইভেন্টের কথা বলছি, যে আমার ইউজারের হচ্ছে একটা অ্যাকশনের উপর বেস করে আমার ওয়েবসাইট হচ্ছে আমাকে একটা ফিডব্যাক দেয়, একটা ফিডব্যাক সে জেনারেট করে যে হ্যাঁ তুমি যে বাটনটায় ক্লিক করলে, ক্লিক করার ফলে আমার এই জিনিসটা হলো, আমি তোমাকে একটা ফিডব্যাক দিলাম। আমরা যদি এই ফিডব্যাকটা না পেতাম অ্যাজ এ হিউম্যান বিং, আমার মনে হতো যে কাজ করছে না সেটা। আমি যখন বই অ্যাড টু কার্টে করছি, করার পর যদি আমি না দেখতাম আমার কার্ট চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে, আমার কিন্তু মনে হতো যে এটা কাজ করছে না। হয়তো আমার যে ক্লিক করছি, আমি ক্লিক করার ফলে আমি কোনো রেসপন্স পাচ্ছি না সাইটটা থেকে। তো আমার কাছে জিনিসটা কিন্তু একটা ব্যাড, একটা নেগেটিভ ইউএক্সের ইফেক্ট ফেলতো। সো আমরা যতগুলো ডিজিটাল প্রোডাক্টের সাথে আসলে ইন্টারঅ্যাক্ট করি, পুরো জিনিসটাই কিন্তু আসলে যে ইউএক্সের একটা পার্ট, যে আমরা যখন অ্যাজ এ হিউম্যান একটা ইন্টারঅ্যাক্ট করছি একটা কোনো মেশিনের সাথে বা কোনো ডিজিটাল প্রোডাক্টের সাথে, সো আমরা এক্সপেক্ট করি কিছু একটা জিনিস যেটা আমরা হিউম্যান টু হিউম্যান ইন্টারঅ্যাকশনে পাই। আপনি যখন কাউকে হয়তো কিছু বলেন, আপনি কিন্তু ওর থেকে একটা ফিডব্যাক আশা করেন, তাই না, যে হয়তো ও আপনার প্রত্যুত্তরে কিছু একটা বলবে। সো যখন আমরা এইসব ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন বা হচ্ছে কোনো ইন্টারফেসের মধ্যে আসি, আমাদের সেটা বাই ডিফল্ট ব্রেনের মধ্যে কাজ করে যে আমি হয়তো কোনো একটা ইনপুট দিচ্ছি বা একটা, আমি হয়তো ওকে কোনো একটা জিনিস হচ্ছে পাঠাচ্ছি, আমি হচ্ছে এক্সপেক্ট করি যে ইন রিটার্ন আমাকে কিছু একটা দিবে। আমি যখন ফর্ম ফিল আপ করি কোনো সাইটে, ফর্ম ফিল আপ করার পরে ও যদি আমাকে আসলে না বলে যে আমার আসলে এটাগুলো সব ঠিকঠাক মতো ফিল আপ হয়ে গেছে বা এটা আসলে এটা হচ্ছে সার্ভারে পাঠিয়ে দিয়েছে, ইভেন হচ্ছে এখন যেটা করে আপনি দেখবেন, আপনি যে কোনো ফর্ম ফিল আপ করলে আপনাকে একটা ইমেল আসে, ইমেল চলে এসে বলে যে থ্যাংক ইউ, তুমি ফিল আপ করেছো এবং সব কিছু ঠিকঠাক মতো সেন্ড হয়ে গেছে, আমরা হয়তো তোমার সাথে হচ্ছে কানেক্ট করবো বা কন্ট্যাক্ট করবো, বা তুমি যে কাজের জন্য ফর্মটা ফিল আপ করেছিলে সেটা আসলে হয়েছে। এই মেলটা কেন পাঠায় যেন অ্যাজ এ ইউজার আমার কাছে মনে হয় যে না, আমি আমার যে টাইমটাতে ফর্মটা ফিল আপ করেছি আমার কাজটা ঠিকঠাক মতো হয়েছে। না হলে আমি কিন্তু কনফিউজ থাকতাম যে আসলেও সব ঠিক মতো ফিল আপ হলো কি না, বা আমার ডেটাগুলো হচ্ছে সার্ভার পর্যন্ত গেল কি না। এটার জন্যই আমাদের জাভাস্ক্রিপ্টের একদম প্রথম দিকের ইউজেসটা কিন্তু আসলে এই জন্যই যে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে হচ্ছে প্রাণ নিয়ে আসা, যাতে করে আমাদের হচ্ছে ইউজারের ইন্টারাকশনে ওয়েবসাইট যেন কিছু একটা ফিডব্যাক দেয়। এবং এই ফিডব্যাকের জন্য ইভেন্টগুলো জরুরি। যে আমি যখন ক্লিক করি এখানে, সো ক্লিক করার ফলে কি করছে, কার্টে যে চেঞ্জ হচ্ছে সংখ্যাটা, এটা হচ্ছে যে আমার ক্লিক ইভেন্টে সে রেসপন্স করে আমাকে দিচ্ছে। এমন না যে আমি সাইটে আসার ফলেই হচ্ছে কার্ট হচ্ছে একদম সংখ্যা বাড়তেই থাকবে, বা রকমারির হচ্ছে কেউ একজন আমার সাথে বসে থাকবে এখানে, আমি যখনই বলবো যে এই বইটা আমাকে কিনে দাও, সে হচ্ছে কনসোলে কোড লেখা শুরু করবে, ইন্সপেক্টে যেই সঙ্গে সঙ্গে সে কোড লিখছে, কোড লিখে লিখে হচ্ছে এগুলো কার্টে অ্যাড করছে। এটা হলে কিন্তু খুব অ্যাবসার্ড ডিজাইন হতো, তাই না? সো আমাদের এখন যে জিনিসটা আমরা করছি, যে প্রতিটা জিনিস আমরা কোড লিখে লিখে চেঞ্জ করছি, কালার চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, এই কাজটা কিন্তু আমাদের এই জায়গায় করার কোনো প্রয়োজন নেই, বিকজ এই কাজটা কিন্তু আমি আমার সিএসএস দিয়েই করে ফেলতে পারি। আমি যদি চাই যে একটা ইউজার আমার ওয়েবসাইটে আসার পরে সে হচ্ছে এই ডিজাইনটাই দেখবে, তা আমার কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড লেখার কোনো প্রয়োজন নেই যে ইউজার পেজ লোড হলো ডিজাইন চেঞ্জ হয়ে গেল, দরকার তো নেই। আমি সিএসএস দিয়ে এটা করে রাখতে পারবো, ঠিক আছে? তো আমার দরকার ইউজার হয়তো কোনো একটা বাটনে ক্লিক করলো, ক্লিক করার ফলে সে এই ডিজাইনটা চলে আসছে, আবার বাটনে ক্লিক করলে সে আগের ডিজাইনটায় চলে যেতে পারবে। সো এই জিনিসগুলোর জন্য আমার ইভেন্ট দরকার। এবং ইভেন্টে আমরা যদি আসি একটু, আমরা হচ্ছে ক্লিক ইভেন্ট দেখলাম, আমরা হচ্ছে স্ক্রোল ইভেন্ট দেখলাম, আমরা হচ্ছে মাউস ইন বা মাউস আউট ইভেন্ট দেখলাম, যেখানে মাউস সরে গেলে হচ্ছে এই বাটনটা চলে যাচ্ছে, আবার আসলে এই বাটনটা চলে আসছে। আমি যদি ক্লিক করি আবার দেখলাম আবার একটা ক্লিক ইভেন্ট হচ্ছে এবং ভিডিও কিন্তু প্লে হওয়া শুরু করেছে। আবার ক্লিক করলে ভিডিও পজ হয়ে যাচ্ছে। সো দেখেন যে সেভারাল ইভেন্ট কিন্তু একটা সেকশনের মধ্যে চলে আসছে,
যে মাউস ইন মাউস আউট এই সবগুলো ইভেন্ট আমরা দেখব। এবং আমি যদি এখন একটু ইয়াতে আসি যে জাভাস্ক্রিপ্ট ইভেন্টস MDN, তাহলে হচ্ছে আরও ডিটেলস একটা ধারণা পাবেন, যেখানে হচ্ছে ওরা সেভারাল ইভেন্টের রেফারেন্স দিয়ে রেখেছে। এবং এটার জন্য আমার কাছে মনে হয় কি যে W3 স্কুল হচ্ছে আরও বেশি রিচ। ওদের এখানে সব ইভেন্টের হচ্ছে লিস্ট করা আছে, এখানে হচ্ছে কিছু ইভেন্টের হচ্ছে লিস্ট করে দেওয়া আছে যে আমাকে আসলে কোনখানে কি কাজ করবে। এটার থেকে আমার কাছে W3 স্কুলারটা বেশি ভালো মনে হয়। এখানে অনেক ইভেন্ট দেওয়া আছে, আসলে প্রচুর ইভেন্ট দেওয়া আছে, যত কিছু ইভেন্ট থাকতে পারে জাভাস্ক্রিপ্টে সব দেওয়া আছে। এবং আপনি যদি আপনার সারা জীবনও ওয়েবসাইট বানাতে থাকেন, আপনি যদি ওয়েব ডেভেলপার হিসেবেই থাকেন, আপনার এই সবগুলো ইভেন্ট দরকারও হবে না, কারণ এক একটা সময় এক এক ইভেন্ট লাগবে। এই যে দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ যে ইভেন্টটা, আমরা যখন গুগল ড্রাইভে কিছু আপলোড করতে চাই তখন কী হয়, আমরা হচ্ছে ফাইলটা টেনে নিয়ে এসে ছেড়ে দিই না? তো এই যে আমরা টেনে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু আসলে কিন্তু এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইভেন্টটা হচ্ছে কাজ করছে। আমি আসলে কোন একটা ফাইল হচ্ছে এখানে ড্র্যাগ করছি বা আমি এখানে হচ্ছে ড্রপ করে রাখতে পারছি। সো এই যে অনেক ইভেন্ট আছে, নেটওয়ার্ক ইভেন্ট আছে, অ্যানিমেশন ইভেন্ট আছে, অ্যানিমেশন স্টার্ট, অ্যানিমেশন এন্ড। সো আমাদের এখন কোনো এত কিছু জানার কোনো প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র এখন হচ্ছে কিছু মাউস ইভেন্ট দেখব। মাউস ইভেন্টগুলো কোথায়? আচ্ছা, আমি হচ্ছে একটু W3 স্কুলে যাই। MDN আসলে এত ইভেন্ট হচ্ছে লিস্ট করে রাখছে, মাঝে মাঝে নিজেও হচ্ছে কনফিউজ হয়ে যায়। সো এই জায়গায় থেকে আমার W3 স্কুলের হচ্ছে এইটাতে না, ঠিক আমরা যেতে হবে রেফারেন্সে। রেফারেন্সে গেলে এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট থেকে আমি হচ্ছে যদি ইভেন্টে যাই, এই যে ডম ইভেন্টস। সো এই যে এখানে খুব সুন্দর করে সব দেওয়া আছে। এই যে আমার হচ্ছে ক্লিক ইভেন্টটা লাগবে, বা আমরা হচ্ছে যেটা লাগবে হচ্ছে আরও কিছু ইভেন্ট আমরা দেখব, যে মাউস ইন মাউস আউটের কথা যেটা বললাম, এই যে মাউস আউট এবং মাউস হচ্ছে নিয়ে যাওয়া, তো মাউস ওভার ইভেন্ট আছে। এবং আমরা হচ্ছে একদম ফার্স্টে হচ্ছে ক্লিক ইভেন্টটা দেখব। সো ক্লিক ইভেন্টটা আসলে কি, আমাদের সাইটে আমরা যখন কোনো কিছু ক্লিক করব, বা স্পেশালি বলতে গেলে কোনো বাটন ক্লিক করব, আমি তো আর হচ্ছে এই টেক্সটে এসে তো ক্লিক করব না, তাই না? যে জাস্ট লাইক কি বলা যায়, যদি আমি হচ্ছে এটা ক্লিক করি, এখানে যাই, তা আমি তো এই নামের ওপরে এসে আসলে ক্লিক করবো, আমি তো জানিও যে এখানে আসলে ক্লিকেবল না এটা। এখানে যেরকম এটা ক্লিকেবল, এবং দেখেন এটা কিন্তু আসলে ভিজুয়াল কিউ দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমি এখানে ক্লিক করতে পারি। কেন ক্লিক করতে পারি? বিকজ অফ এটা যে একটা লিঙ্ক, এটার কালার দিয়ে ফার্স্টেও ডিফাইন করছে, এবং তারপরে এখানে মাউস নিয়ে গেলে কিন্তু আমার কিন্তু এই যে আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইগুলো দেখে আসলে বোঝা যায় যে আমার আসলে কোন জায়গায় ক্লিক ইভেন্ট আছে। বাট একদম প্রাইমারিলি আমরা যে কোনো বাটনে হচ্ছে ক্লিক ইভেন্ট অ্যাড করি। সো ইভেন্ট অ্যাড করার অনেকগুলো পদ্ধতি আছে, এবং কিছু পুরাতন এবং হচ্ছে বাতিল হয়ে যাওয়া পদ্ধতি হচ্ছে HTML কোডের মধ্যে এসে ইভেন্ট অ্যাড করা। আপনারা আগে দেখে থাকবেন এরকম জিনিস, যেরকম অন ক্লিক লিখে তারপর এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশনের নেম লিখে দেয়। ফাংশনের নেম দেওয়ার পর আমি যখনই এই বাটনটা ক্লিক করব, হয়তো ওই ফাংশনটা হচ্ছে কাজ করা শুরু করে। সো আমি যদি এখন এখানে এসে যদি বলি অন ক্লিক হওয়ার পর কী করতে, একটা হচ্ছে অ্যালার্ট রাখলাম, যে অ্যালার্ট রেখে আমি হচ্ছে একে বললাম হচ্ছে হ্যালো, যে একদম প্রাইমারিলি আমি একটা ইভেন্ট এখানে দিয়ে দিলাম। কি করলাম, যে অন ক্লিকে যে এখানে বলবে হ্যালো, আমি যদি এখন সাইটটায় আসি, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমাকে বলছে সে হচ্ছে হ্যালো। আমি এখানে ক্লিক করার ফলে কিন্তু সে আসলে হ্যালো বলছে, আমার কিন্তু পেজ লোড হওয়ার পরে কিন্তু সে হ্যালো বলেনি। আমি যখন এখানে ক্লিক করছি তখন বলছে হ্যালো। তো এই যে এই বাটনের মধ্যে এসে HTML কোডের মধ্যে হচ্ছে এই অন ক্লিক ইভেন্ট অ্যাড করা, এটা আসলে পুরাতন ওয়ে। আমরা আসলে এখন এভাবে কখনোই ইভেন্ট অ্যাড করি না, আমরা এটা করবও না। ইভেন্ট অ্যাড করার জন্য আমরা এখন যেটা করব, সবার প্রথমে যে আমাদের এই বাটনটা আমরা একটা আইডি দিয়ে দিব। আমি যদি ওকে একটা আইডি দিই, তাহলে আমাকে একটা আইডি দিলাম হচ্ছে বাটন, BTN দিলাম, বা হচ্ছে BTN1ও বলতে পারি, যদি আমার অনেকগুলো বাটন থাকে। যেহেতু একটাই বাটন দরকার নেই, BTN দিলেই হবে। এবং নেক্সট কাজটা আসলে কি, আমি চাচ্ছি বাটনে একটা ইভেন্ট দিব আমি। সো ইভেন্ট দিতে গেলে আমার কী করতে লাগবে, বাটনটা সিলেক্ট করতে লাগবে। আমি যদি সিলেক্ট না করি এটা, তাহলে কিন্তু আমি ইভেন্ট দিতে পারবো না। ধরলাম আমি এখানে আসলাম, যে বাটনের মধ্যে আমি জাস্ট এই বাটনটা হচ্ছে সিলেক্ট করব, এবং আমি কুয়েরি সিলেক্টর দিয়ে সিলেক্ট করতে পারি। আমি সেখানে বললাম আমার এই বাটনটার হচ্ছে আইডি কী ছিল, BTN। তো এখন যদি আমি এখানে এসে বলি যে আসলে BTNটা কাজ করছে কি না দেখার জন্য ইন্সপেক্টে যাই,
যদি আমি হচ্ছে বাটন লিখি, বাটন লেখার পরে বলছে বাটন ইজ নট ডিফাইন্ড, ওয়াই ইজ ভাইয়া দ্যাট? কোয়েরি সিলেক্টর হবে, কোয়েরি সিলেক্ট হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে। সো এখন বাটন দিয়ে বললাম আমাকে হচ্ছে এই বাটনটা কিন্তু দেখাচ্ছে, তার মানে কি বাটনটা আমি সিলেক্ট করে ফেলেছি। এখন আমার নেক্সট কাজ হচ্ছে বাটনটার মধ্যে আমি একটা ইভেন্ট লিসেনার হচ্ছে অ্যাড করব। যে ইভেন্ট লিসেনারটা করবে ও সারাক্ষণই হচ্ছে শুনতে থাকে যে আসলে আমার ইউজার হচ্ছে কোনো ইভেন্ট অকার করছে কিনা, যে আমার ইউজার কোনো ইভেন্ট এক্সিকিউট করতে চাচ্ছে কিনা। এটার জন্য আমরা যেটা করব নেক্সট কাজটা হবে যে বাটনের মধ্যে বলবো আমি হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। এইটা হচ্ছে আমার মেথডটা, যেখানে আমি বলছি এই মেথডটা কোথায় কাজ করবে, এই বাটনের উপরে কাজ করবে। এবং আমার নেক্সটে হলো যে আমি আসলে কোন ইভেন্ট আসলে লিসেন করতে চাইছি। আমরা তো এখানে এক গাদা ইভেন্ট দেখেছি, তাই না? যে ইভেন্ট তো আসলে একটা দুইটা না, প্রচুর ইভেন্ট আছে, যে আমি আসলে কোন ইভেন্টটা নিয়ে কাজ করব। আমি চাচ্ছি আমি হচ্ছে ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করব, যে আমি যেন ক্লিক করার ফলেই আমার কিছু একটা জিনিস চেঞ্জ হয়। তো এটার জন্য ফার্স্ট আমরা বলবো যে আমি ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করছি। তা আমি যখন ক্লিক বলে দিলাম তার মানে হচ্ছে আমি ইভেন্টের নাম বলে দিয়েছি, আমি কোন ইভেন্টটা লিসেন করতে চাচ্ছি। আমার নেক্সট কাজটা হচ্ছে যে আমি যখন এই ইভেন্টটা হচ্ছে ঘটবে বা এই ইভেন্টটা হচ্ছে অকার হবে, তারপর আমি আসলে কি করব। আমি তো আর এমন না যে শুধুমাত্র চুপচাপ বসে ইভেন্ট লিসেন করছি এবং ইভেন্ট অকার হওয়ার পর আমি আসলে কিছুই করলাম না। এটার জন্য আমার একটা ফাংশন লাগবে। এই ফাংশনে আমি বলে দিব যে যদি এই ইভেন্টটা হচ্ছে অকার হয় তাহলে কি করবে। এখন দেখেন আমরা যে কলব্যাক ফাংশনটা হচ্ছে এই এত কিছু নিয়ে হচ্ছে বললাম যে কলব্যাক ফাংশন কি করে, যখন আমরা একটা ফাংশনের ভিতর একটা ফাংশনকে হচ্ছে এক্সিকিউট করি তখন সেই ফাংশনটাকে বলে মেন ফাংশনের কলব্যাক ফাংশন। তো এই যে কলব্যাক ফাংশনের হচ্ছে এই কনসেপ্টগুলো কিন্তু এখন লাগবে আমাদের। সো আমি কি করছি, আমার এই অ্যান্ড ইভেন্ট লিসেনারটা কিন্তু একটা ফাংশন বা একটা মেথড বলতে পারি, এবং এই মেথডের ভিতরে আমি আরেকটা ফাংশনকে হচ্ছে এক্সিকিউট করাচ্ছি। আমি এখন এই ফাংশনে বলে দিলাম যে আমি যখন এই বাটনটার মধ্যে ক্লিক করছি তাহলে হচ্ছে সে কনসোল লক করবে, কনসোল লক করে বলবে হচ্ছে সামওয়ান ক্লিকড মি, যে হ্যাঁ আমার হচ্ছে ঠিকঠাক মতো কাজ করছে। যখন আমি ক্লিক করি বাটনটা আমাকে বলবে সামওয়ান ক্লিকড মি। সো আমি যদি এখন কোডটায় আসি আবার, আমি যখন ক্লিক করবো এখানে দেখেন ও কিন্তু বলছে সামওয়ান ক্লিকড মি। সো প্রতিবার আমি ক্লিক করছি তখনই কিন্তু সে বলছে সামওয়ান ক্লিকড মি। অ্যান্ড কী কী করলাম আমরা আসলে এখানে, আমরা এই বাটনটা সিলেক্ট করলাম, এই বাটনের মধ্যে আমরা একটা ইভেন্ট লিসেনার অ্যাড করলাম, এবং আমরা হচ্ছে এটা এভাবে বললাম যখনই বাটনটা আমার ক্লিক করবে তখনই বলবে যে সামওয়ান ক্লিকড মি। তো আমার নেক্সট কাজটা হচ্ছে বাটন রেডি, ইভেন্ট লিসেনার রেডি। এখন আমরা যে স্টাইলের চেঞ্জের কাজটা আমরা করছিলাম কি করে, জাভাস্ক্রিপ্টের মধ্যে সরাসরি হচ্ছে লুপ চালিয়ে দিয়ে করছিলাম, এখন আমরা সেটা করব না। আমরা এখন করব যখনই ইউজার হচ্ছে বাটনটার মধ্যে ক্লিক করবে তখনই হচ্ছে আমার এই ইভেন্টটা হচ্ছে কাজ করবে। এই বাটনে ক্লিক না করলে আমার ইভেন্টটা কাজ করবে না। সো আমি এখন এসে এখানে বলতে পারি সামওয়ান ক্লিকড মি এর জায়গায় আমার এই যে এই কোডটা ছিল আমি জাস্ট এই কোডটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। আমি যদি জাস্ট এখানে যদি একটু কমেন্ট ভাইয়া, জি আপু, আপনি উপরে যেখানে লিখেছেন বাটন ডট ইভেন্ট অ্যাড ইভেন্ট লিসেনার, তারপরে ভেতরে লিখেছেন ক্লিক, আর তারপরে লিখেছেন ফাংশন আর প্যারেন্থেসিস। আমি ফাংশনে এই ওয়ার্ডটাকে যদি অমিট করি, না লিখি, তাহলে কলব্যাক ফাংশনটা কাজ করবে না? আপনাকে তখন আপনি যদি হচ্ছে ফাংশন হচ্ছে নামটা না লিখতে চান, আপনি বলছেন আমি হচ্ছে এই ফাংশনটাই লিখবো না, মানে এই শুধু ফাংশন ওয়ার্ডটা লিখবো না, প্যারেন্থেসিস দিব। ও তাহলে ওটা হচ্ছে আমি বুঝেছি, হ্যাঁ আমার আনসার আমি পেয়েছি। ওটা হচ্ছে অ্যারো ফাংশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এক্স্যাক্টলি বুঝেছি, অ্যারো ফাংশন বুঝেছি। মানে আপনার একটা ফাংশন লাগবে। এখন আপনি সেটাকে এইদার অ্যারো ফাংশনে দিতে পারেন, আপনি চাইলে ফাংশনটা বাইরে ডিফাইন করে ফাংশনের নামটা লিখতে পারেন এখানে, কিন্তু আমার এই জায়গায় একটা ফাংশন অবশ্যই লাগবে। না, আমার কোয়েশ্চেনটা ছিল যে ফাংশন ওয়ার্ডটা না লেখার জন্য। যখন আমি এটা বলেছি আমার মাথায় ক্লিক করেছে, আসলে ওটা তো আমি অ্যারো ফাংশন এক্স্যাক্টলি করছি। আমরা হচ্ছে অ্যারো ফাংশন দিয়ে কিন্তু করতে পারি এই জিনিসটা। জি ভাই, বুঝেছি। ও আরেকটা জিনিস ভাই, আপনি আইডি সেট করেছিলেন বাটনটাতে, জি ওটা আইডি সেট করেছিলেন বাটন, তাই না? ওখানে তো আমরা ক্লাসও দিতে পারি, তাই না? হ্যাঁ ক্লাস দিতে পারি, আমরা চাইলে জাস্ট সিম্পলি হচ্ছে ওই বাটন ট্যাগটা নিয়েও করতে পারি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি ভাই। ওকে, সো আমি যেটা এখানে করলাম কি করলাম, আমার যে কোডটা ছিল যেটা হচ্ছে একটা পেজ হচ্ছে লোড হওয়ার পরই জাভাস্ক্রিপ্ট কোডটা এক্সিকিউট করছে এবং আমার
যে ইউনিক যে ক্লাসগুলো ছিল সেই ইউনিক ক্লাসের সবার সে কালার প্রপার্টি চেঞ্জ করে ফেলছে। আমি এখন চাইছি যে না, সেটা আসলে এভাবে চেঞ্জ করবে না, যখন ইউজার হচ্ছে ওই চেঞ্জ মি বাটনটায় ক্লিক করবে তখনই আমার এই কোডটা হচ্ছে এক্সিকিউট হবে, তার আগে না। সো দেখেন এখানে কিন্তু আরেকটা ব্যাপার চলে আসছে। এই ব্যাপারটা হচ্ছে আমরা যে বলেছিলাম না যে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংয়ের একটা কনসেপ্ট যেটা আমরা অনেক পরে শিখব, এবং আমরা হচ্ছে সেট টাইম আউট নামে একটা ফাংশন দেখেছিলাম। সেট টাইম আউট দিয়ে আমরা বলেছিলাম যে আমরা চাইলে একটা হচ্ছে নির্দিষ্ট টাইম সেট করে দেওয়ার পরে কোনো ফাংশনকে এক্সিকিউট করতে পারি। এই অ্যাড ইভেন্ট লিসেনার ফাংশনটাও না একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ফাংশন। অ্যাসিনক্রোনাস ফাংশন কেন? আপনার পেজ যখন লোড হয়ে যাচ্ছে, লোড হওয়ার পরে কিন্তু সাথে সাথে কিন্তু এই কোডটা কিন্তু এক্সিকিউট করে না, এই কোডটা কিন্তু হল্ট হয়ে থাকে, ও কিন্তু ওয়েট করে এই ইভেন্টটা হচ্ছে এক্সিকিউট হওয়ার জন্য। সো যতক্ষণ পর্যন্ত না আমার এই ক্লিক ইভেন্টটা এক্সিকিউট করছে, আমার এই ভিতরের পুরো কোডটা কিন্তু আসলে থেমে থাকছে, ও কিন্তু সাথে সাথে কিন্তু এক্সিকিউট করে ফেলছে না। এই জন্য আমরা বলি অ্যাড ইভেন্ট লিসেনারটাকে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন। সো জিনিসটা হচ্ছে প্রায় সময় হচ্ছে ইন্টারভিউতে হচ্ছে জিজ্ঞাসা করে, আমি নিজেই জিজ্ঞাসা করি যে আসলে অ্যাসিনক্রোনাস যে আমার যে ব্যাপারটা যে কাজ করে, আমরা হচ্ছে এপিআই নিয়ে কাজ করলে আমরা বলি আমরা হচ্ছে অ্যাসিনক্রোনাস ফাংশনগুলো ইউজ করব, এছাড়াও আর কোন কোন জায়গায় আসলে অ্যাসিনক্রোনাস ফাংশনের ইউজেজ আছে। তো অনেকে সেট টাইম আউটের নামটা বলে, কিন্তু এই অ্যাড ইভেন্ট লিসেনারটাও যে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন সেটা ভুলে যায়। আর আমরা আসলে হবে তখন ওইভাবে নোটিস করি না জিনিসটা, আসলে ইভেন্ট লিসেন করছি, ইভেন্ট এক্সিকিউট হচ্ছে, কোড রান করছি, কিন্তু এই জিনিসটাও কিন্তু একটা অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করছে। আমার কোডটা কিন্তু এক্সিকিউট হচ্ছে না যতক্ষণ আমি এই বাটনটায় ক্লিক করছি। সো আমার যখন এই পেজটা আমি আসলাম, এই বাটনটা আমি ক্লিক করলাম, তখনই দেখেন আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমার কালার কিন্তু হচ্ছে আর আগের জায়গায় নেই, আমার কিন্তু এই কাজটা কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে আসলে কি হলো, আমি এখন ডিফারেন্ট একটা স্টাইল হচ্ছে অ্যাড করে দিলাম। আমি চাইলে হচ্ছে এখানে আরও কিছু করতে পারি, যে আপাতত এটাই রাখি, এমনি হচ্ছে খুব বাজে একটা ডিজাইন আছে, এটাকে আর বাজে না বানে। যে আমরা কি করছিলাম, জাস্ট সিম্পলি হচ্ছে দুইটা হচ্ছে জাস্ট প্রপার্টিটা চেঞ্জ করে ফেলছে, আর কিছুই না। এখন এখানে আমরা কি করছি, প্রপার্টির হচ্ছে প্রতিটা হচ্ছে ভ্যালু আমরা এখানে সেট করছি। এখন যদি এরকম থাকে যে আমাদের আসলে অনেক বড় একটা ডিজাইন চেঞ্জ আছে, সেখানে জাস্ট শুধুমাত্র একটা বা দুইটা লাইন সিএসএস না, হয়তো আমাদের 5-6 লাইন সিএসএস কোড চেঞ্জ হয়ে যাচ্ছে, বা পুরো একটা কি বলা যায় যে স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে বা স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেছে, ওই ক্ষেত্রে আসলে কি যে এইভাবেও কোড করাটা আসলে গুড ওয়ে না, যে প্রতিটা সিএসএসকে ধরে ধরে চেঞ্জ করাতে। এই ক্ষেত্রে যে আপনি যদি একটু চিন্তা করেন যে এফিশিয়েন্ট ওয়েটা কি, সিএসএস ফাইলের মধ্যে সিএসএস কোড লেখা হচ্ছে এফিশিয়েন্ট। সো আমার যদি এরকম থাকে, আমি হচ্ছে আরেকটা এরকম ক্লাস বানালাম, যে ধরলাম হচ্ছে ইউনিক 2 নামে একটা ক্লাস আছে। এই ইউনিক 2তে আমি কি করলাম, আমি আমার এই স্টাইলটা দিয়ে দিলাম। আসলে এখানে যে স্টাইলটা ছিল অরেঞ্জ আর হোয়াইট না, আমি যদি এখন বলি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার কি অরেঞ্জ, এবং আমার কালারটা আসলে কি, আমার কালারটা হচ্ছে হোয়াইট। সো এখন ইউনিক 2 ক্লাসটা আসলে কিন্তু কোনো কাজ করবে না, কারণ ইউনিক 2 ক্লাসটা আমার হচ্ছে ক্লাসের মধ্যে হচ্ছে আমি হচ্ছে ডিফাইন করেছি, বাট এই ক্লাসটা কখন আমি ইউজ করিনি। সো আমি এখানে যে কাজটা করতে পারি, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি ক্লাসটা চেঞ্জ করব। কি ক্লাস চেঞ্জ করব, যে আমার আসলে যে ইউনিক ক্লাসগুলো ছিল, এই ইউনিক ক্লাস আমার থাকবে না, ইউনিক ক্লাসের বদলে আমি হচ্ছে অন্য একটা ক্লাস হচ্ছে অ্যাড করে দিব। আমি সেখানে বলতে পারি যে আমি এখানে হচ্ছে ধরলাম হচ্ছে ডিফারেন্ট একটা ক্লাস অ্যাড করতে পারি। যে কি অ্যাড করতে পারি, আমি হচ্ছে এখানে যে ইউনিক 2 ক্লাসটা ছিল সেই ক্লাসটা অ্যাড করতে পারি। সো আমি এরকম করে বলতে পারি যে আমার আসলে ইউনিক ক্লাসটা রিমুভ হয়ে যাবে, এবং ইউনিক ক্লাসটা রিমুভ হওয়ার পরে কি করবে, সে হচ্ছে এই ইউনিক 2 ক্লাসটা অ্যাড হয়ে যাবে। অথবা আমি রিমুভ না করে বলতে পারি যে হচ্ছে শুধুমাত্র আমি ইউনিক 2 ক্লাসটা অ্যাড করে দিচ্ছি। আমরা হচ্ছে একদম সহজ ওয়েতে দেখি যে আসলে একদম প্রাইমারি ওয়েতে কী করা যায়। তো এখানে আমার যে বাঞ্চ অফ কোডটা আছে, আমি এখানে কি করছি, সবগুলোতে হচ্ছে লুপ থ্রু করে এখানে হচ্ছে সিএসএসগুলো আমি চেঞ্জ করছি। আমি যদি এখন এরকম করে বলি যে না, আমি হচ্ছে এইভাবে করে সবগুলোর সিএসএসটা চেঞ্জ করব না, আমি যদি সিম্পলি বলি যে আমি আসলে আমার যেই ইউনিক ক্লাসগুলো ছিল, যাদের মধ্যে আসলে আমার ইউনিক ক্লাসগুলো ছিল, সেই জায়গায় যে আমি হচ্ছে আরেকটা ক্লাস হচ্ছে অ্যাড করতে চাই। সো আমি যদি বলি যে ইউনিকের মধ্যে
আমি আরেকটা ক্লাস অ্যাড করতে চাই, তাহলে আমি সেখানে কি করতে পারি? এখানে হচ্ছে কিছু ওয়ে আছে। এর মধ্যে একটা সবথেকে হচ্ছে বহুল প্রচলিত ওয়ে হচ্ছে ক্লাস লিস্টের মধ্যে থেকে আমি যদি হচ্ছে অ্যাড দিই, অ্যাড দেওয়ার পর কি করতে হবে, আমাকে হচ্ছে ক্লাসের নামটা বলতে হবে। তো আমার ক্লাসের নাম কি? আমার ক্লাসের নাম হচ্ছে ইউনিক 2। আমি জাস্ট কপি করে এটা পেস্ট করে দিই এবং এখানে বলি আসলে এখানে আসলে কি হচ্ছে। আমি যদি বাটনটায় আসি, যদি এখানে ক্লিক করি, দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে আর কোনো কিছু হচ্ছে চেঞ্জ করতে বলিনি, আমি শুধুমাত্র বলেছি যে যেখানে যাদের হচ্ছে ইউনিক ক্লাস আছে তুমি ওইখানে আরেকটা ক্লাস অ্যাড করে ফেলো, সেটা হচ্ছে ইউনিক 2। সো কালার আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু কালার কিন্তু সে আর আগের জায়গায় থাকছে না, ও কিন্তু এখন কি করছে, চেঞ্জ হয়ে কিন্তু অন্য একটা জায়গায় চলে আসছে ইউনিক 2-তে। এখন আমরা যদি কোডটা ইন্সপেক্ট করি তাহলে অন্য একটা জিনিস দেখতে পারবো। দেখেন আমার ইউনিক ক্লাসটা কিন্তু অলরেডি আছে, আমার কিন্তু ইউনিক ক্লাসটা কিন্তু চলে যায়নি। ইউনিক ক্লাসটা আছে, কিন্তু সেখানে কি হচ্ছে যে ইউনিক 2 নামে হচ্ছে আরেকটা ক্লাস হচ্ছে সেট হয়ে গেছে। তো এই যে ইউনিক 2 নামে আরেকটা ক্লাস হচ্ছে সেট হয়ে গেছে, এটা আসলে কি করছে? এখানে আবার হচ্ছে কিছু ব্যাপার আছে। আমার প্রতিটা হচ্ছে ইউনিক ক্লাসের পরে যে হচ্ছে ইউনিক 2 সেট হয়েছে, তো সিএসএস এর হচ্ছে স্পেসিফিসিটি অনুযায়ী আমার কিন্তু পরের যেহেতু স্টাইলটা হচ্ছে পরে আছে, তো আমার এই প্রপার্টিটা হচ্ছে পেয়ে যাচ্ছে। তো সে কিন্তু আগের কিন্তু এই জিনিসটাকে সে অ্যাভয়েড করে যাচ্ছে বা রিপ্লেস করে ফেলছে, আমি যদি আমরা একদম সহজে বলতে চাই। সে নতুন একটা প্রপার্টি পেয়ে যাচ্ছে, এই কারণে আমার স্টাইলটা চেঞ্জ হচ্ছে বা একদম হচ্ছে বলা যায় যে একদম ডিফারেন্ট স্টাইল হয়ে গেল। এবং আমি যদি বলি যে না, আমি হচ্ছে আমার কোনোটারই হচ্ছে কোনো স্টাইল নেই, আমার যতগুলো হচ্ছে ট্যাগ আছে এদের কোনোটার কোনো স্টাইল নেই, আমি বললাম হচ্ছে সবাইকে জাস্ট হচ্ছে ইউনিক নাম দিয়ে বলে রাখলাম জাস্ট সিলেক্ট করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি ওর মধ্যে কোনো সিএসএস হচ্ছে স্টাইল নেই, সবগুলো আমি কমেন্ট করে রাখি। বললাম একদম বিগিনিং স্টেজ আমার পেজটা হচ্ছে এরকম আছে, কোনো কিছুই কোনো স্টাইল নেই, কিন্তু আমি এভাবে বলে রেখেছি যে আমি জাস্ট হচ্ছে ইউনিক ক্লাসটা রেখেছি কী জন্য, সিলেক্ট করার জন্য, যাতে করে আমি হচ্ছে এই সবগুলোকে আমি হচ্ছে একবারে সিলেক্ট করতে পারি। এবং তারপরে যে আমি কি করতে পারি, আমি যেন সেই স্টাইলটা হচ্ছে চেঞ্জ করতে পারি। সো আমি ইউনিক দিয়ে আমি হচ্ছে সিলেক্ট করলাম, সবাইকে রাখলাম এই জায়গার মধ্যে, এবং তারপরে যখন বাটনটা আমি ক্লিক করছি তখন আমি হচ্ছে ইউনিক 2 নেবে, বা আমি যদি বলতে পারি যে হচ্ছে আচ্ছা আপাতত হচ্ছে ইউনিক 2 রাখি, এটা আমি হচ্ছে ক্লাসটা অ্যাড করে দিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, ওই যে আবারই অ্যাড হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটা হচ্ছে ওর একটু জিনিস হচ্ছে, আমি যখন ক্লাস লিস্ট অ্যাড দিয়ে হচ্ছে কোনো ক্লাস অ্যাড করতে চাই, তো সেটা সে আগের ক্লাসকে রিপ্লেস করে ফেলে না, আগের ক্লাসটা সে রাখছে, রাখার পরে কিন্তু সে একটা ক্লাস হচ্ছে এখানে অ্যাড করে ফেলছে। এখন আপনার মনে হতে পারে আচ্ছা ভাইয়া, যদি আমি এরকম চাই যে না আমি আগের ক্লাসটাকে আমি রাখবো না, না রেখে আমি হচ্ছে আগের ক্লাসটা পুরোপুরি বাদ করে দিব বা রিপ্লেস করে ফেলবো, আমি আগের ক্লাসটা রাখলামই না, আমি হচ্ছে কি করলাম, আমি হচ্ছে নতুন যে হচ্ছে ক্লাসটা ছিল সেই ক্লাসগুলো নিয়ে আসবো, সেটা আসলে কি করে করা যায়? সেটা কয়েকটা ওয়েতে করা যায়। কি কি ওয়েতে করা যায় আমি যদি বলি এখন, যে আমি হচ্ছে এই প্রতিটা হচ্ছে ইউনিক আমার যে হচ্ছে এলিমেন্টগুলো ছিল আমি ওখান থেকে হচ্ছে ক্লাসটা হচ্ছে রিমুভ করে দিব। আমি যদি ফার্স্ট এরকম করে বলতে চাই, ধরলাম অ্যাজ এ এক্সাম্পল আমি হচ্ছে ওইভাবে বলতে পারি যে ফার্স্টে আমি কি করব, আমি হচ্ছে আমার যে ক্লাস লিস্টের মধ্যে থেকে আমি হচ্ছে ফার্স্টে অ্যাড করেছিলাম, আমি এখন হচ্ছে রিমুভ করব। রিমুভ আমি কাকে করব? রিমুভ করতে হবে আমার ইউনিক ক্লাসগুলোকে। আমি যদি সেভ করে রাখি, সেভ করার পর যদি আমি এখানে আসি, আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু হচ্ছে ইউনিক ক্লাসটা কিন্তু আর নেই, তখনই কিন্তু শুধুমাত্র কিন্তু হচ্ছে ইউনিক 2 চলে আসছে, আমার কিন্তু ইউনিক ক্লাসগুলো কিন্তু চলে গেছে। তো আমার যদি এই স্টাইলটা আমার থাকতো, ধরলাম হচ্ছে আমি হচ্ছে পুরোপুরি হচ্ছে এভাবে ওভাররাইড না করে আমি হচ্ছে ক্লাসটাই বাদ দিয়ে দিব। সো আমার ক্লাসটা ছিল এরকম, ক্লাসের জন্য স্টাইল ছিল এরকম। সো ফার্স্টে সবগুলোর হচ্ছে ইউনিক ক্লাস আছে, আমি যখন চেঞ্জ করছি আমার সেই ইউনিক ক্লাসগুলো চলে যাচ্ছে, ক্লাসগুলো চলে যাওয়ার পরে কি হচ্ছে যে আমার হচ্ছে স্টাইলটা হচ্ছে অ্যাড করে দিচ্ছে। এটা হচ্ছে একটা ওয়ে এভাবে করা। আরেকটা ওয়ে আছে এই কাজটা করার জন্য, সেম কাজটা করার জন্য একটা ডিফারেন্ট ওয়ে আছে। এই সেকেন্ড কাজটা করার জন্য হচ্ছে একটা ওয়ে আমরা যদি এভাবে বলতে পারি
যে ইউনিক আই, এবং আমার হচ্ছে ক্লাস নেম নামে হচ্ছে আরেকটা হচ্ছে প্রপার্টি আছে, এবং এখানে যে আমি হচ্ছে বলে দিতে পারি যে আমার হচ্ছে এখন হচ্ছে আর ইউনিক থাকবে না। সো আমার এখন কি হবে, ইউনিক টু হচ্ছে ক্লাসটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। এবং আমি যদি এখন এখানে আসি, আসার পর যদি এখন চেঞ্জ করতে চাই, তা দেখবো কি করব, আমার কিন্তু ইউনিক টু ক্লাসটা অ্যাড হয়ে গেছে, এবং আমার কিন্তু বলতেও হয়নি যে ইউনিক ক্লাসটা তুমি হচ্ছে রিমুভ হয়ে যাও। আমি যখন ক্লাস নেম প্রপার্টি দিয়ে চেঞ্জ করছি তখন কি হচ্ছে, সে সরাসরি হচ্ছে প্রপার্টিটা রিপ্লেস করে ফেলছে ওকে দিয়ে। আমি যদি বলতাম যে না আমার দুইটা ক্লাসই লাগবে, আমার শুধুমাত্র একটা ক্লাস থাকবে, আমার কিন্তু এখানে বলে দেওয়া লাগতো যে আমার হচ্ছে ইউনিক ক্লাসটাও লাগবে এবং সাথে করে আমার ইউনিক টু ক্লাসটা আমার লাগবে। আমি যদি আবার এখানে আসি, যদি এখন চেঞ্জ করতে দেখেন ইউনিক ক্লাসটা আমার আছে এবং সাথে করে এখন ইউনিক টুটাও আছে। সো এটা বুঝতে হবে আমি আসলে কখন প্রপার্টি চেঞ্জ করছি, কখন মেথড ইউজ করছি। সো আমি যখন মেথড ইউজ করছিলাম একটু আগেই, এই কোডটা আসলে আমার হচ্ছে কমেন্ট করা উচিত ছিল, তাহলে হচ্ছে পাশাপাশি থাকতো পুরো জিনিসটা। সো আমি এটা হচ্ছে কমেন্ট করে ফেলি। তো আমি যখন ক্লাস লিস্ট ডট অ্যাড করছিলাম, ক্লাস লিস্ট ডট রিমুভ করছিলাম, এই জায়গাটা আমার কি হচ্ছিল, এই জায়গাটায় কিন্তু আমার মেথড কাজ করছিল, এখানে কিন্তু আমার প্রপার্টি কাজ করছিল না। আমি পরবর্তীতে যখন বললাম ইউনিক আই এবং হচ্ছে ক্লাস নেম, এখানে দিয়ে আমি কি করছি, আমি কিন্তু ওর প্রপার্টিটাকে চেঞ্জ করছি যে তুমি এখন হচ্ছে ইউনিক টু হয়ে যাও। সো কিন্তু পুরা হচ্ছে স্ট্রিমটা চেঞ্জ করে ফেলছি। স্ট্রিমটা বলতে কি বোঝাচ্ছি, এই জায়গায় যা কিছু ছিল পুরো রিপ্লেস করে ফেলছে। আমি এখন এখানে যেটা যেটা হচ্ছে লিখবো সেটা দিয়ে কিন্তু ওর পুরোটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে, ও কিন্তু পরবর্তী কাউকে অ্যাড করছে না বা রিমুভ করছে না, এই পুরোটাকে কিন্তু রিপ্লেস করে ফেলছে। তো দুইটা ওয়ে দেখিয়ে দিলাম, আপনার এখন যেভাবে আপনি কমফোর্টেবল আপনি সেভাবে করবেন। প্রোগ্রামিং পুরো জিনিসটাই হচ্ছে আমরা আসলে কিভাবে একটা কাজ করতে চাচ্ছি। বারবার করে আমি এটা বলি যে আমাদের মেন গোলটা হবে কাজ করাটা, যে আমার জন্য প্রবলেমটা সলভ করতে পারি, কিন্তু প্রবলেম সলভিংয়ের ওয়েটা হচ্ছে পুরোপুরি আপনার উপরে, আপনি আসলে কীভাবে করবেন। আপনি হচ্ছে ক্লাস লিস্ট ডট অ্যাড, ক্লাস লিস্ট ডট রিমুভ দিয়ে করবেন, নাকি আপনি সরাসরি হচ্ছে ক্লাস নেম দিয়ে করবেন। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যখন ক্লাস লিস্ট ডট অ্যাড দিয়ে কিছু হচ্ছে অ্যাড করতে চাই, আমার আগের ক্লাসটা কিন্তু থেকে যায়, সেটা কিন্তু রিপ্লেস হয়ে যায় না। সো এই প্রবলেমটা আপনারা হচ্ছে ইন ফিউচার আজকে দেখিয়ে দিলাম, তারপরেও পড়বেন। অনেক সময় বলবেন যে ভাই আমি তো আসলে একটা ক্লাস অ্যাড করতে চাচ্ছিলাম, কিন্তু আমার স্টাইলটা আসলে ব্রোকেন হয়ে গেছে, চেঞ্জ হচ্ছে না, উল্টাপাল্টা বিহেভ করছে। উল্টাপাল্টা বিহেভ করার কারণই হলো আমার যে আগের ক্লাসটা ছিল সেই ক্লাসটা এখনও হচ্ছে থেকে যাচ্ছে, ক্লাসটা চেঞ্জ হচ্ছে না, যার কারণে আমার স্টাইলটা অনেক সময় কী হয় যে ব্রেক হয়ে যায়, আমি যেভাবে চাচ্ছি ঠিক সেভাবে কাজ করছে না। আচ্ছা, কারো কোনো কোশ্চেন? শুনতে পাচ্ছেন ভাইয়া? জি আপু বলেন। আমি কোন একটা এলিমেন্টে ক্লাস সেট করেছি HTML এ, জিএস ফাইলে এসে আমি জানতে চাচ্ছিলাম, মানে প্রগ্রেসে কোনো একটা পর্যায়ে আমি জানতে চাচ্ছিলাম ওই এলিমেন্টটা ক্লাসটা কি ছিল, আচ্ছা এটার আচ্ছা, সিস্টেমটা কি। হ্যাঁ এটাও আছে। তখন আমরা এটা হচ্ছে কি যে তখন কি এই ক্লাস নেম দিয়ে কি ওটা ফাইন্ড আউট করা যায়? একটা জিনিস দেখেন, আমি যদি একটু এখানে আসি, আমি আপনাকে একটা প্রপার্টি দেখাই। আমাদের এই যে ইউনিক ক্লাসটা যে ছিল, ইউনিক ক্লাস দিয়ে আমরা আসলে কি করছি, আমরা প্রতিটা এলিমেন্টকে হচ্ছে সিলেক্ট করছি। আমার প্রতিটা এলিমেন্টকে হচ্ছে আমি যদি সিলেক্ট না করি, আমি ধরলাম জাস্ট আমি একটা এলিমেন্টকে সিলেক্ট করছি আমার এক্সাম্পলটা দেওয়ার খাতির, এবং সব কিছু কমেন্ট করে ফেলছি। আমার আসলে কোন কোন প্রপার্টি আমি অ্যাক্সেস করতে পারছি এটা দেখার জন্য সবথেকে ভালো ওয়ে হচ্ছে কনসোল ডট ডিআইআর করে আমার সেই আসলে অবজেক্টে যে দেখা যে এই অবজেক্টের পুরার মধ্যে আসলে কি কি জিনিস আমার আছে। আমি যদি এখন এখানে আসি, আমার এখানে কি করছে, সে একদম প্রথমে শুধুমাত্র এই হেডিং ওয়ানটা যেটা ছিল তাকেই সে হচ্ছে অ্যাকসেপ্ট করেছে, এবং এখানে কিছু জিনিস আছে যে আমার আসলে কি কি প্রপার্টি আছে। দেখেন ক্লাস লিস্টও আমার এখানে আছে এবং ক্লাস নেমও আছে। সো ক্লাস নেমের মধ্যে দিয়ে কী হচ্ছে, এখানে সরাসরি কিন্তু আমি ক্লাসটা আসলে কি ক্লাসটা সেটা জেনে আছি। এখন তাহলে ক্লাস লিস্টের আসলে কাজটা কি? ক্লাস লিস্টের কাজটা হলো ক্লাস লিস্টে যে সেটা আবার আরেকটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করছে, এবং এই অবজেক্টের মধ্যে আসলে আমি যদি হচ্ছে এই জিরো এলিমেন্টটায় যাই বা হচ্ছে এই জিরো কিটা অ্যাক্সেস করি, তখন কিন্তু আমি ক্লাস নেমটা পাবো। সো দুইটা ওয়ে এখানে দেখেন,
দুইটা ওয়ে আছে, আমরা হচ্ছে এইদার ক্লাস লিস্ট দিয়েও চেক করতে পারি বা ক্লাস নেম দিয়েও চেক করতে পারি। এখন যদি আমি এখানে এসে সিম্পলি বলি যে আমার আসলে মানে আসলে একটা জিনিসটাকে আমি যেহেতু সিলেক্ট করে ফেলেছি ওকে এই ক্লাস নেমটা দিয়ে, সো এটা অবভিয়াস সে ইউনিক ক্লাসটাই থাকবে। কিন্তু যদি এখন এখানে ইউনিক 2 নামের একটা ক্লাস থাকতো, ধরলাম এখানে হচ্ছে ইউনিক 2 নামে একটা ক্লাস আছে, আচ্ছা এখানে দিয়ে তো লাভ নেই, আমি তো হচ্ছে হেডিংটাকে সিলেক্ট করেছি, আমি এখানে হেডিংটাই নিয়ে আসি যে আমার আসলে কোন কোন ক্লাস এখানে আছে। এবং আমি হচ্ছে কি করলাম, ইউনিকের মধ্যে না, আমি যদি এখন এখানে এসে বলি এবং আমার হচ্ছে ক্লাস লিস্ট, এবং এই ক্লাস লিস্টে এসে আমি কি বলেছিলাম যে আমি হচ্ছে এরপরে যে আমি যদি 0টায় যাই তাহলে কি দেখবো, শুধুমাত্র ওর প্রথম ক্লাসটা দেখাচ্ছে। আমি যখন এভাবে বলছিলাম শুধুমাত্র ক্লাস লিস্টে যাব, এখন দেখেন একটা মজার ব্যাপার হচ্ছে, আমার যখন দুইটা ক্লাস হচ্ছে সেটা কিন্তু কাইন্ড অফ হচ্ছে অ্যারো টাইপের রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে এখানে, কিন্তু ক্লাস নেমে আসলে কি হচ্ছে, এটা কিন্তু অ্যাজ এ স্ট্রিং হিসাবে দেখাচ্ছে। সো এটা একটা ম্যাটার করে, কেন ম্যাটার করে, আমি যখন হচ্ছে ক্লাস নেম দিয়ে কাজ করছি এবং কিন্তু একটা স্ট্রিং হিসেবে পাচ্ছি। আপনার অনেক সময় এরকম করতে হয় যে আমার আসলে ফাইন্ড আউট করার প্রয়োজন আছে যে আমার আসলে কোন কোন ক্লাস এখানে আছে, এবং যদি মাত্র আমার একটা স্পেসিফিক ক্লাস থাকে, ওই ক্লাসটা আমার যেই এলিমেন্টগুলোতে আছে আমি ওই এলিমেন্টগুলোকে ওই ক্লাসটা চেঞ্জ করে আমি অন্য একটা ক্লাস দিয়ে রিপ্রেজেন্ট করব। সো তখন এই ক্ষেত্রে কিন্তু আপনার ক্লাস লিস্টটা লাগবে। সো আমি যদি ক্লাস লিস্টের মধ্যে থেকে হচ্ছে কি করতে পারি, আমি যদি লুপ চালিয়ে যদি সবগুলো ক্লাসকে বের করে নিয়ে আসতে পারি, এবং নিয়ে আসার পর কিন্তু আমি স্পেসিফিক্যালি ওই ক্লাস টার্গেট করে দিতে পারি। সো দুইটা ওয়েই দেখালাম যে দুইটা ওয়েতে আমরা অ্যাক্সেস করতে পারি আসলে কোন ক্লাসটা আছে। একটা জায়গায় আমরা হচ্ছে অ্যাজ এ হচ্ছে স্ট্রিং ভ্যালু হিসেবে পাচ্ছি, সবগুলো হচ্ছে দেখিয়ে দিচ্ছে ক্লাস নেমের মধ্যে, এবং ক্লাস লিস্টের মধ্যে কাইন্ড অফ অ্যারের মতো পাচ্ছি, যদিও অ্যারে না, অ্যারে লাইক অবজেক্ট এটা। সো রিপ্রেজেন্টেশনটা কিন্তু হচ্ছে অবজেক্টের মতো, কিন্তু দেখাচ্ছে হচ্ছে অ্যারের মতো করে। সো ও হচ্ছে কি 0 1 2 3 দিয়ে যতগুলো ক্লাস আছে এইভাবে করে প্রতিটা ক্লাসকে সে লিস্ট করে ফেলছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যারে না, এটা কিন্তু অবজেক্ট। সো আপুর কোশ্চেনটা হয়তো ক্লিয়ার যে আমরা আসলে কীভাবে হচ্ছে ক্লাস নেমটা অ্যাক্সেস করতে পারি, যদি আমি দেখতে চাই যে আমার আসলে এখানে কোন কোন ক্লাস আছে বা কী কী ক্লাস হচ্ছে আমি ডিফাইন করে রেখেছি। জি ভাইয়া বুঝেছি। কারণ হয় কি অনেক সময় আমরা দুইটা ক্লাস দিই না, ধরেন সাপোজ কালার পাশে হচ্ছে অ্যাক্টিভ বা অন্য একটাতে দিলাম শুধু কালার, তখন দেখতে চাচ্ছিলাম যে ক্লাস নেমটা মানে আমি অ্যাক্টিভ ছাড়া যেগুলো আছে নট অ্যাক্টিভ ক্লাস হ্যাঁ যেটা দেওয়া ছিল সেগুলো নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, তাহলে তখন ক্লাস লিস্ট বা ক্লাস নেম এই দুটো দিয়ে আমি কাজ করতে পারবো। এক্স্যাক্টলি, কিন্তু সুবিধা হবে যে ক্লাস লিস্টটা দিয়ে হচ্ছে কাজ করা, কারণ আমি সরাসরি হচ্ছে একে অ্যারের মতো করে আমি অ্যাক্সেস করতে পারছি ভ্যালুগুলো। জি ভাইয়া বুঝেছি। ওকে ওকে, ইমতিয়াজ হাবিব ভাই কি কোশ্চেন করেছিলেন, আইডির ক্ষেত্রেও কি সেম প্রসেস, লাইক আইডির ক্ষেত্রে কি ইউনিক আইডি নেম ইউনিক এরকম না? এটা এই যে একটা ভালো কোশ্চেন করেছেন, যে আমরা যেটা করি নর্মালি জাভাস্ক্রিপ্টে আমাদের ডিজাইন রিলেটেড যত কাজের জন্য আমরা কিন্তু হচ্ছে ক্লাস ইউজ করছি। এখন এই যে আমি আবার হচ্ছে এই জায়গাটায় চলে আসি, হ্যাঁ এই জায়গাটায় চলে আসার পরে আমার কোডটা একটু ব্যাক যায়। আমার H1-এ কি ছিল, H1 একটা আইডি ছিল হচ্ছে ফার্স্ট হেডিং, এবং এখানে দুইটা ক্লাস আছে। এখন আমি একটু অবজেক্টটায় দেখি, অবজেক্টে আসি, আসার পরে দেখি যে আমি আসলে কোন কোন জিনিসকে আমি অ্যাক্সেস করতে পারছি। আমি যদি এখানে আসি আমি দেখলাম হচ্ছে ক্লাস লিস্ট এবং ক্লাস নেম দিয়ে আমি হচ্ছে ক্লাসগুলোকে কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারছি, এবং এই যে আইডির মধ্যে যে আমার সরাসরি যে আইডির প্রপার্টিটা আছে ফার্স্ট হেডিং, আমি কিন্তু আইডিটা দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছি আইডিটা। এবং এখানে আর কি জিনিস আছে আমি যদি একটু হচ্ছে ইয়ে করে যাই, এখানে আরেকটা জিনিস ছিল, এই যে ট্যাগ নেমটা। সো আমার ট্যাগ নেমটাতে আমি কি করতে পারছি যে আমার আসলে কোন ট্যাগটা, সো একটা এলিমেন্ট সিলেক্ট করার ফলে আমি আসলে কি কি জিনিসের কোন কোন ভ্যালুর অ্যাক্সেস পেতে পারি। আমি ক্লাস লিস্ট আর ক্লাস নেম দিয়ে ক্লাসের অ্যাক্সেস পাচ্ছি, আমি আইডি দিয়ে সেটার আইডিটা অ্যাক্সেস করতে পারছি, এবং ট্যাগ নেম দিয়ে আমি হচ্ছে ট্যাগটা খুঁজে পাচ্ছি। কিন্তু একটা গুড প্র্যাকটিস হচ্ছে কি, আমরা যখন স্টাইলিং নিয়ে কাজ করি বা আপনি চাইছেন হচ্ছে আমি হচ্ছে কোনো একটা এলিমেন্টের মধ্যে একটা স্টাইল অ্যাপ্লাই করব,
তো এখানে অলওয়েজ গুড প্র্যাকটিস হচ্ছে আমি একটা ক্লাস নিয়ে কাজ করব সেখানে। আমরা যদি হচ্ছে কোনো ট্যাগের মধ্যে বা কোনো এলিমেন্টের মধ্যে যদি আইডি রাখিও, আমরা আইডিটার আমরা সোল পারপাসটা রাখি এই কারণেই আমি যাতে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে ইজিলি সেটাকে সিলেক্ট করতে পারি, আমি যাতে ইন্ডিভিজুয়ালি ওকেই টার্গেট করতে পারি, টার্গেট করে যেন হচ্ছে নিয়ে আসতে পারি ওকে। কিন্তু শুধুমাত্র হচ্ছে ডিজাইন পারপাসে হচ্ছে আইডি ইউজ করাটা আসলে মানে গুড প্র্যাকটিস না। সেক্ষেত্রে হচ্ছে সবসময় গুড প্র্যাকটিস ক্লাস ইউজ করাটা। এমনও যদি হয় যে আমাদের হচ্ছে এই ক্লাসটা একবারই হচ্ছে ইউজ হয়েছে আর কোনো জায়গায় ইউজ নেই, সো মনে হতেই পারে যেহেতু এটা একবারই ইউজ হচ্ছে আমার, তো আমি এখানে তো একটা আইডি ইউজ করতেই পারি, তাই না? তবে এই জন্যই বললাম যে গুড প্র্যাকটিস হচ্ছে সবসময় স্টাইলিংয়ের জন্য হচ্ছে ক্লাস ইউজ করা। ক্লাস ইউজ করে আপনি হচ্ছে স্টাইল করবেন এবং আইডিটাকে রাখি আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টে যাতে আমরা সহজে সিলেক্ট করতে পারি ওই এলিমেন্টটাকে, যাতে করে আমার কনফিউশন না হয়, যাতে করে আমি বুঝতে না পারি যে ধরলাম ক্লাস নেম যে 10টা এলিমেন্ট পেলাম, আমার জন্য হচ্ছে খুঁজে বের করতে না হয় যে আসলে এই এলিমেন্টটাকে সিলেক্ট করার জন্য ঠিক কত নাম্বার ক্লাসকে হচ্ছে মানে ক্লাস ওই অ্যারের মধ্যে থেকে ঠিক কত নাম্বার এলিমেন্টকে আমার টার্গেট করতে হবে। তো এটা হচ্ছে সমস্যা না, আমার হচ্ছে বারবার দেখতে লাগবে আসলে এটা আসলে কোন জায়গায় পড়ছে। তো এই জন্য কোনো একটা সিঙ্গেল এলিমেন্টকে সিলেক্ট করার জন্য আইডিটা হচ্ছে অলওয়েজ বেস্ট, বাট ডিজাইন পারপাসে সবসময় হচ্ছে ক্লাস ইউজ করবেন। ওকে, ওয়েলকাম ভাই। ওকে, সো আমরা হচ্ছে যেটা করছিলাম ইয়ার কাজ করছি না, ইভেন্ট লিসেনারের কাজ করছি, এবং আমরা শুধুমাত্র হচ্ছে ক্লিক ইভেন্টটা দেখেছি। ক্লিক ইভেন্ট দিয়ে আমরা এটা দেখতে পারছিলাম। এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি যদি চাই বারবার করে যে আমি হচ্ছে এখানে ক্লিক করার ফলে হচ্ছে এখানে কালার চেঞ্জ করবে, আবার ক্লিক করলে হচ্ছে আগের জায়গায় হচ্ছে ব্যাক চলে যাবে বা রিভার্ট হয়ে যাবে। সো এই কাজটাও কিন্তু আমরা করতে পারি, অনেক সময় কিন্তু আমরা দেখি এরকম করে, তাই না? যে এই যে স্পেশালি হচ্ছে লাইট মোড ডার্ক মোডের জন্য আমি ওই সেম বাটনটার মধ্যে ক্লিক করার ফলে সে লাইট মোডে যাচ্ছে একবার, আবার ক্লিক করার ফলে সে ডার্ক মোডে যাচ্ছে আরেকবার। তো বারবার করে কি হচ্ছে, দুইটা জিনিস কিন্তু হচ্ছে ইন্টারচেঞ্জ হচ্ছে। তো এই কাজটা আমরা সিম্পলি করতে ফেলতে পারি। আমাদের এখানে যে আমরা হচ্ছে ক্লাস লিস্টগুলো দেখছিলাম, আমি আবার হচ্ছে ইভেন্টটা নিয়ে আসি এবং এটা আমি হচ্ছে একটু কমেন্ট করে ফেলি। আমি এখানে এই ক্লাস লিস্টের মধ্যে টগল নামে হচ্ছে আমার আরেকটা হচ্ছে প্রপার্টি আছে, আমি যেটাকে হচ্ছে চেঞ্জ করতে পারি। আমি যদি বলি হচ্ছে ইউনিক আই এবং ওর ক্লাস নেম আমি কি করব, ক্লাস নেম এবং ক্লাস নেম না আসলে ক্লাস লিস্ট, এবং আমি যদি হচ্ছে বলি হচ্ছে টগল করার পর আমি কাকে টগল করতে চাচ্ছি, আমি হচ্ছে ইউনিক 2 যেটা ছিল আমার সেটাকে আমি টগল করতে চাচ্ছি। মানে হচ্ছে টগলের কাজটাকে আমি যখনই হচ্ছে একবার ক্লিক করছি, সো সে হচ্ছে ইউনিক 2 ক্লাসটা হচ্ছে সেট করে দিচ্ছে বা হচ্ছে সবগুলোতে সে হচ্ছে ইউনিট 2 অ্যাড করে ফেলছে। আমি যখন আবার ক্লিক করব ও সবগুলো থেকে হচ্ছে রিমুভ করে ফেলবে। সো এই দুইটা মেথড কি করছে, জাস্ট হচ্ছে ঘুরে ফিরে কাজ করছে। একবার ক্লিক করলে সে অ্যাড করছে, আরেকবার ক্লিক করলে সে রিমুভ করছে। সো অ্যাড রিমুভ অ্যাড রিমুভ অ্যাড রিমুভ এভাবে হচ্ছে। আমি যদি এখানে আসি এখন এবং চেঞ্জ মিয়ের জায়গায় আমি জাস্ট হচ্ছে নামটাও চেঞ্জ করে দিই, দেখতে যাতে হচ্ছে মিনিংফুল একটা নেম থাকে, এবং এখান থেকে আমি এটা বাদ দিয়ে দিই ইউনিট 2টা। সো সবগুলোর হচ্ছে সেম স্টাইল আগে থেকেই। আমি যদি এখনই পেজে আসি সবগুলোতে হচ্ছে একই স্কিম, যদি এখন ক্লিক করি কি ব্যাপার, ক্লিক করার পরে স্টাইল কাজ করছে না কেন? ইউনিক আই ক্লাস লিস্ট টগল টগল করে হচ্ছে সেভ করা হয়েছিল ভাইয়া? হ্যাঁ সেভ করেছি। আর কি আছে, আর কোনো জায়গায় কি সমস্যা করেছি? ওকে, দেখি এটা আরেকবার। Nope, it's not working. Okay, let me debug it. Just console log করে দেখি যে আসলে আমার ইভেন্টটা কাজ করছে কিনা। সো যদি আমার ইভেন্ট যদি কাজ না করে তাহলে কিন্তু বলতে গেলে যে আমার ইভেন্ট কাজ করছে না। ইভেন্ট কেন কাজ করছে না? বাটনের আইডি ছিল বিটিএন, সবই তো ঠিক আছে।
আচ্ছা ইভেন্ট কাজ করছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। কি প্রবলেম হচ্ছে? ইউনিক ক্লাস করা আছে, নাইস। আমি যদি হচ্ছে ইউনিক অ্যাক্সেস করতে চাই, ও আচ্ছা, এই যে এই বান্দার কারণে হচ্ছে কাজ করছে না। আমরা হচ্ছে কোয়েরি সিলেক্টর অল থেকে আমরা হচ্ছে কোয়েরি সিলেক্ট করে চলে গেছিলাম, যার কারণে এখন শুধুমাত্র একটা এলিমেন্ট ছিল এবং ওই একটা এলিমেন্ট আমরা হচ্ছে লুপ করতে চাচ্ছি, যেখানে আসলে লুপ করার মতো কিছু নেই আমার। এই জন্য আসলে এই কোডটা আমার কাজ করছিল না। সো এখন বলছে বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার ইজ নট এ ফাংশন। ওয়াই বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার ইজ নট এ ফাংশন? তো ফাংশন না হওয়ার কিছু নেই। ও, আমি ভুল জায়গা আসলে অল অ্যাড করেছি। এটা ইউনিক হওয়ার কথা ভাই। এক্স্যাক্টলি। ওকে, সো যদি আমরা এখন আসি এবং এখন আমাদের এই টগলটা হচ্ছে কাজ করছে, দেখেন স্টাইলটা কিন্তু কি করতে পারছি আমরা। আমি যখন এখানে আসছি একবার ক্লিক করার ফলে আমার হচ্ছে ইউনিক 2টা হচ্ছে অ্যাড হচ্ছে সব কিছুতে, এবং আমি যখন আবার ক্লিক করছি ইউনিক 2টা কিন্তু চলে যাচ্ছে এখান থেকে। সো যার কারণে আমি কি করতে পারছি, আমি কিন্তু স্টাইলটা কিন্তু আমার টগল করতে পারছি। আমি এই জায়গাতে আমি কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে পারছি এখান থেকে স্টাইলটা। সো কি হচ্ছে এখানে আসলে আমরা কি দেখছি? আমরা হচ্ছে জাস্ট একটা ইভেন্টের কাজ দেখলাম, যে আমরা হচ্ছে কি দেখলাম যে ক্লিক ইভেন্ট এক্সিকিউট করে আমরা কি করে হচ্ছে ডাইনামিক্যালি সিএসএস চেঞ্জ করতে পারি। শুধুমাত্র হচ্ছে স্টাইল প্রপার্টিটা শুধু আমরা ইউজ করব না, আমরা কি করতে পারি, চাইলে হচ্ছে একটা কোনো ক্লাসকে আমরা অ্যাড করতে পারি বা ক্লাসকে রিমুভ করতে পারি। ইভেন সেই ক্লাসকে আমরা হচ্ছে কি করতে পারি, টগল করতে পারি। টগল করে বলতে পারি যে আমার হচ্ছে ডাইনামিক্যালি আমি ওই ক্লাসটা অ্যাড করছি। এবং আপনি যদি একটা ট্রানজিশন দিয়ে রাখেন তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। দুটো স্টাইল যখন চেঞ্জ হবে ওর মধ্যে একটা ট্রানজিশন কাজ করবে। সো এটা এরকম লাইক হুটহাট করে মানে ধূপধাপ করে চেঞ্জ হয়ে যাচ্ছে স্টাইলটা, এরকম হবে না, আমার একটা ট্রানজিশন চলে আসবে। আচ্ছা ঠিক আছে, সো এটা আমার একটু দরকার নেই এখন এসব নিয়ে। এটা আপনারা যখন হচ্ছে কাজ করবো তখন আপনারা হচ্ছে আরও কী করে সুন্দর করা যায় একটা প্রজেক্টকে, সো এটা নিয়ে হচ্ছে চিন্তা করবেন। তো এখন আমরা আরেকটা জিনিসে আসি, যে ক্লিক ইভেন্ট তো দেখলাম, তো হোয়াট অ্যাবাউট ডাবল ক্লিক? আমি যদি এখন এখানে ডাবল ক্লিক দিই, ডাবল ক্লিক দিলে কি হবে? তখন কি একবার ক্লিকে কাজ করবে? কাজ করবে নাকি? আমি একবার ক্লিক করছি, কাজ করছে না। যদি ডাবল ক্লিক করি তখন কিন্তু আমার ইভেন্টটা এক্সিকিউট হবে, আবার ডাবল ক্লিক করলে ইভেন্টটা চলে যাবে। সো ডাবল ক্লিক কিন্তু এখন চলে আসছে, যে আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে ক্লিক দিতে চাচ্ছিলাম, এখন কিন্তু আমি ডাবল ক্লিকে চলে গেছি। এরপর আমরা হচ্ছে কি দেখেছিলাম, যে মাউস ওভার দেখেছিলাম না? মাউস ওভার দিয়ে যদি আমরা নিয়ে আসি, মাউস ওভারে কি হচ্ছে, মাউস বাইরে আছে, যখন মাউসটা ভিতরে ঢুকবে আমার ইভেন্টটা কিন্তু চলে আসছে। বাইরে করে আবার মাউসটা ওভার করলাম, সো যতক্ষণ হচ্ছে মাউস হচ্ছে এই জায়গায় আমার চলে আসছে তখনই কিন্তু ইভেন্টটা আমার এক্সিকিউট হচ্ছে। এখানে কিন্তু ক্লিক না কিছুই না, জাস্ট মাউস ওভার। সো মাউস হচ্ছে এখানে আসছে, ইভেন্ট কাজ করছে। দেখেন মাউস হচ্ছে এটার ভিতরে আছে, ইভেন্ট হচ্ছে এক্সিকিউট করেছে ক্লিক। আবার মাউস যতবার ভিতরে নিচ্ছি মাউস, ইভেন্ট কিন্তু কাজ করছে। সো ইটস লাইক মাউস সরাচ্ছে আর আমার স্টাইল চেঞ্জ হচ্ছে, কি সুন্দর। এবং এখানে আরেকটা যেটা আমরা দেখেছিলাম, যে মাউস ওভার এবং হচ্ছে মাউস আউট। মাউস আউটের আসলে কাজটা কি, বাইরে থেকে ভিতরে আসলাম কিছু হবে না, আমি যখনই মাউসটা এখান থেকে বের করে নিয়ে যাব তখনই কিন্তু আমার ইভেন্টটা হচ্ছে এক্সিকিউট করবে। সো এটা পুরোপুরি হচ্ছে মাউস ওভারের উল্টাটা। আমার যখন মাউস ওভারে কি করছে, মাউস যখন ভিতরে আসছে তখন আমার ইভেন্টটা কাজ করছে, কিন্তু মাউস আউটে কি করছে, মাউস যখন আমার ওই টার্গেটটা থেকে বের হয়ে যাচ্ছে, যে এলিমেন্টটার উপর আমি হচ্ছে মাউস আউট ইভেন্টটা অ্যাড করেছি, সে এলিমেন্ট থেকে যখন মাউসটা বের হয়ে যাচ্ছে আমার, তখনই কিন্তু ইভেন্টটা হচ্ছে কাজ করছে। তার আগে কিন্তু সে কাজ করবে না। আমি যতবারই মাউস এখানে রাখি না কেন, ইভেন্ট কিন্তু কাজ করবে না। যখন এখান থেকে বের হবে তখন কিন্তু ইভেন্টটা কাজ করবে। সো এরকম কিছু ইভেন্ট কি আমাদের হচ্ছে এইগুলা হচ্ছে ঘুরে ফিরে বেশি লাগে, যে মাউস ইন, এরপর হচ্ছে মাউস ইন না, এটা হচ্ছে মাউস ওভার, এরপর হচ্ছে মাউস আউট, এরপর হচ্ছে ডাবল ক্লিক বা সিঙ্গেল ক্লিক, এবং আরও ইভেন্ট আছে। আমরা হচ্ছে যখন প্রজেক্টের কাজগুলো করব আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ কিছু জিনিস দেখব যেগুলো আমরা হচ্ছে প্রায়শই ইউজ করি। আর তার উপরে হচ্ছে লিস্টটা তো আছে, আমি হচ্ছে লিস্টের লিঙ্কটা হচ্ছে দিয়ে দিই, যাতে করে আপনারা হচ্ছে পরবর্তীতে যদি হচ্ছে একটু দেখতে চান যে আসলে একটু মনে মনে হতেই পারে যে কী ইভেন্ট এখানে থাকতে পারে। মাউস লিফটটা দেখি, মাউস লিফটটা হচ্ছে মজার ইভেন্ট।
এখানে কি বলেছে, যেটা হচ্ছে কি যে মাউস ওভারের যেটা হয় কাজ করে, যে আমাদের হচ্ছে মাউস ওভারে, আচ্ছা মাউস ওভার না সরি, মাউস আউট আর মাউস লিফট আপ। তো মাউস আউটে কি বলছে এখানে, যে দি ইভেন্ট অকার্স when a mouse moves the mouse pointer out of an element। তো যখন হচ্ছে যে ওই এলিমেন্টের বাইরে এসে চলে যায় বা ওর চিলড্রেনের বাইরে চলে যায়, এটা হচ্ছে মাউস আউট। আর মাউস লিফটটা কি, এলিমেন্টের বাইরে চলে যায়। দেখি তো আসলে মাউস লিফটটা কি করে কাজ করে। যদি এখানে আসি, ও কাইন্ড অফ হচ্ছে ইয়ার মতোই, মাউস আউট আর হচ্ছে মাউস লিফট কাইন্ড অফ একই লাগছে। আমি হচ্ছে নিজে কখনো মাউস লিফটটা ইউজ করিনি, মাউস আউটটা হচ্ছে ইউজ করা হয়েছে। তো এটা দেখে আমার একটু ইন্টারেস্টিং মনে হলো যে আমি ট্রাই করে দেখি মাউস লিফটটা আসলে কি জিনিস, এবং কি মানে কিবোর্ড ইভেন্টটা আছে, কি প্রেস, আমরা হচ্ছে স্পেসিফিক্যালি কোনো কি প্রেস করে আমরা হচ্ছে ইভেন্ট অকার করতে পারি। আমরা যখন ব্রাউজারের হচ্ছে গেম খেলি, সেভারাল গেম আছে, ওই গেমগুলোর সময় কিন্তু হচ্ছে আমাদের এই ইভেন্টগুলো কিন্তু লাগে, যে স্পেশালি কিছু কার রেসিং বা কার সিমুলেটর গেম আছে, ওইখানে হচ্ছে ডাব্লিউ প্রেস করলে হচ্ছে অ্যাক্সেলারেট করে সামনে যাবে, এস প্রেস করলে হচ্ছে ব্রেক করবে, এ প্রেস করলে হচ্ছে বামে যাবে, ডি প্রেস করলে হচ্ছে ডানে যাবে। তো এই যে আমি হচ্ছে যখন একটা কি প্রেস করছি, প্রেস করার পরে যে আমার যে অ্যাকশনগুলো হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমার হচ্ছে কি প্রেস ইভেন্টে হচ্ছে কাজ করে, যে আমি যখনই ওই কিটা হচ্ছে প্রেস করব তখনই হচ্ছে ওই স্পেসিফিক ইভেন্টটা আমার অকার করবে। এমনও সময় হতে পারে যে এই যে ফোকাস আউট যে ইভেন্টটা, এই ফোকাস আউট, ফোকাস ইন, ফোকাস, এটা কিভাবে কাজ করছে, যে যতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে ফোকাসটা ওই জায়গায় আছে। ফোকাসটা বলতে এখানে আসলে কি বোঝাচ্ছে, যে ফোকাসটা বলতে আমরা যেখানে যেটা বুঝি, যে আমাদের হচ্ছে যে এভাবে জিনিসটা চিন্তা করা যায়, যে যখন একটা এলিমেন্ট হচ্ছে ডমে এন্টার করছে এবং যখন একটা এলিমেন্ট হচ্ছে ডম থেকে বের হয়ে যাচ্ছে, সো আমাদের পেজের মধ্যে আমরা এরকম চিন্তা করতে পারি যে একটা জিনিসের যখন হচ্ছে লাইফ সাইকেল শুরু হয়, তো এই কনসেপ্টটা আসলে ওই রিয়াক্টে যে খুব ভালো আপনারা বুঝতে পারবেন না, যখন আমি হচ্ছে কম্পোনেন্ট লাইফ সাইকেল বুঝাবো। যখন একটা এলিমেন্ট হচ্ছে বা ডমের মধ্যে এন্টার করে তখন কিন্তু সে কিন্তু হচ্ছে ফোকাসে আসছে। সো এই জিনিসটা কিন্তু আমার এখন ফোকাসের মধ্যে আছে। আমি যখন হচ্ছে এখানে সরে যাচ্ছি, এগুলা কিন্তু এখন আমার বাইরে চলে যাচ্ছে। সো এখন কিন্তু সে কিন্তু আমার হচ্ছে আর এই ফোকাসের মধ্যে নেই, সে কিন্তু ফোকাস আউট হয়ে যাচ্ছে। তো এই ইভেন্টগুলো ইউজ করে কিন্তু যে প্যারালাক্স ইফেক্টটা আমরা দেখলাম, আমরা কিন্তু ইফেক্টটা কিন্তু বানাতে পারি। ঠিক আছে, যে আমি যখনই হচ্ছে মাউস স্ক্রল করে করে নিচে নামছি, যখনই আমার হচ্ছে ফোকাসে আসছে ইলেভেন্টগুলো, তখন সে কিন্তু এক ধরনের বিহেভিয়ার করতে পারে। এছাড়াও স্ক্রল ইভেন্ট তো আমাদের আছেই। স্ক্রল ইভেন্টের মধ্যে দিয়েও দেখা যায় কি যে আপনি অনেক অ্যানিমেশনের কাজ দেখবেন যেগুলো হচ্ছে স্ক্রোল ইভেন্টের সাথে হচ্ছে রিলেটেড। যখনই আমরা হচ্ছে স্ক্রোল করছি তখনই হচ্ছে কিছু একটা জিনিস হচ্ছে চেঞ্জ হচ্ছে বা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমেশন দেখাচ্ছে, অথবা ডিফারেন্ট ওয়েতে চলে আসছে। এবং অনেক সময়, বেশিরভাগ সময় যেটা হয় কি, যে এই স্ক্রোলের সাথে হচ্ছে যে আমাদের যে ফোকাস যে হচ্ছে ইভেন্টটা, এটার কম্বাইন করে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন কিন্তু দেখা যায় পেজের মধ্যে। সেগুলো হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। আমি জাস্ট আপনাদের আইডিয়াগুলো দিয়ে রাখছি, যাতে করে পরবর্তীতে আমরা যখন এগুলো দেখবো বা আপনারা যখন ট্রাই করবেন সেটা আইডিয়া পাবেন। বাট একদম প্রথমে আমাদের সবচেয়ে বেশি এটা লাগবে। ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, মাউসের সবগুলা তো একটু বুঝতে পারছি, কিবোর্ডের একটা যদি ইভেন্টটা একটু দেখাইতেন যে হ্যাঁ, কিবোর্ডের আমরা দেখবো। আমাদের হচ্ছে কি যে এখন আসলে কিবোর্ডের তেমন কোনো কাজ নেই, বাট আমরা সামনেই কোনো প্রজেক্টে করতে গেলে এটা দেখবো। সামনে এক দুইটা প্রজেক্টে হচ্ছে কিবোর্ডের অনেক ইভেন্ট আসবে। সো কিবোর্ডের জিনিসটা আসলে কীভাবে কাজ করে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। যে আমি যখন হচ্ছে কি প্রেস করতে যাচ্ছি, কি প্রেসের হচ্ছে ইভেন্টটা কোথায় কই গেল, এই যে কি প্রেসের যে ইভেন্টটা। সো এখানে কি প্রেসে গেলে হচ্ছে এখানে হচ্ছে একটা জিনিস কি, যে আমি যখন একটা কি প্রেস করব, সেখানে বলছে যে অন কি প্রেসে সে হচ্ছে এই ফাংশন দিয়ে দিয়েছে, এই আগের মানে মানধাত্তার আমলের হচ্ছে এক্সাম্পল দিয়েছে, সরাসরি হচ্ছে এখানে বসিয়ে দিয়েছে ইনপুট টেক্সটের মধ্যে হচ্ছে অন কি প্রেস। আমি দেখি এখানে ডিফারেন্ট টাইপের হচ্ছে কোনো এক্সাম্পল আছে কি না, না সবগুলোতে সে একই কাজ করেছে। এই যে অ্যাড ইভেন্ট লিসেনারে দিয়েছে, এই এক্সাম্পলটা আমি দেখাই, এক্সাম্পলটা দেখালে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে হচ্ছে যে হচ্ছে কিটা হচ্ছে এখানে দিব, প্রেস এ কি ইনসাইড দ্য টেক্সট ফিল্ড টু সেট এ রেড ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো এই কি প্রেসটা একটা জিনিস কি সবচেয়ে বেশি কাজে লাগে ওই জায়গাতেই
যখন আমার ওই কি এর সাথে একটা অ্যাকশন আছে, আমরা কিন্তু কখনো এরকম করি না যে আমরা হচ্ছে ক্লিক ইভেন্টের মধ্যে কি প্রেস ইভেন্ট অ্যাড করে দিলাম। সো এই জিনিসটা করলে আসলে কি সমস্যা হবে, ধরেন এই বাটনটার মধ্যে আমি দেখে বুঝছি আমার হচ্ছে প্রিভিয়াস হচ্ছে আমার যে আমি যখন কোনো প্রোডাক্টের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করেছি, আমি জানি বাটন থাকলে সেখানে ক্লিক করলে আমাকে কিছু একটা দেখাবে। সো এটা হয় কি যে আমার সাইকোলজির মধ্যে চলে আসছে অলরেডি যে বাটন থাকলে আমি ওটা ক্লিক করতে মন চাই, যে ক্লিক করলে কিছু জিনিস কাজ করবে। এখন এই সেম বাটন আমি চাইলে কিন্তু অন্য ইভেন্ট অ্যাড করতে পারি। আমরা দেখলাম একটু আগে যে আমি চাইলে হচ্ছে মাউস ওভার অ্যাড করতে পারি, মাউস ইন অ্যাড করতে পারি। কিন্তু এইগুলো অ্যাড করলে একটা সমস্যা কি, সমস্যা হচ্ছে যে আমার ইউজার কিন্তু পরিচিত না। তো আমি যদি একদম নতুন করে ধরলাম, আমি হচ্ছে আমার ক্রিয়েটিভিটি অ্যাড করে দিয়ে আমি হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটা সাইট তৈরি করলাম, যেখানে আমি আমার মতো চিন্তা করে ডিজাইন করেছি যে আসলে আমি চাচ্ছি হচ্ছে ইউজার আমার সাইটে এসে যখন হচ্ছে কি করবে, যখন কার্টের উপরে মাউস নিয়ে যাবে তখনই হচ্ছে কার্টের মধ্যে বই অ্যাড হওয়া শুরু করবে। সো রকমারি যদি এরকম করতো যে আমার মাউস যখনই হচ্ছে কার্টের উপরটায় যাচ্ছে, অ্যাড টু কার্ট বাটনের উপর, তখন কার্টে বইগুলো অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে কি হতো, আমি এখান থেকে মাউস নিয়ে যাচ্ছি এবং সবগুলো বই আমার কার্টে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। ইউজার দেখা যেত কি করতো জানেন, ইউজার কিন্তু পুরো প্যানিকড হয়ে যেত যে কী ব্যাপার, আমার কি কম্পিউটার হ্যাক হয়ে গেল নাকি সাইট আসলে ঠিকমতো কাজ করছে না, আমার কার্টে এত বই কেন অ্যাড হচ্ছে। তো যাই হোক, আমরা যদি কি প্রেসের এক্সাম্পলটা আসি, এখানে একটা সিম্পল এক্সাম্পল দেখলে জেনে ফেলবো আমরা, যেখানে আসলে কি বলছে যে আমি যখন হচ্ছে কি প্রেস করছি, কি প্রেস করার ফলে আমাকে কি বলছে যে আমার হচ্ছে এই একটা ফাংশন সে এক্সিকিউট হবে। পুরো জিনিসটা আসলে কি, গলা শুকিয়ে গেছিল কথা বলতে বলতে। পুরো জিনিসটা হলো কিন্তু খুব সিম্পল, এটার মতোই একটা কাইন্ড অফ লাইক আমি যে এখানে অ্যাড ইভেন্ট লিসেনারে আমি যে মাউস লিভ দিয়ে রেখেছি, মাউস লিভ না দিয়ে আমি যদি এরকম করে বলতাম যে আমি হচ্ছে এখানে একটা হচ্ছে কি প্রেস রাখবে, কিন্তু এখানে একটা সমস্যা হতো। কি প্রেস রাখলে কি সমস্যা হতো, আমি যদি এখানে কি প্রেস অ্যাড করি, ঠিক আছে নামটা, হ্যাঁ ঠিক আছে, কি প্রেস অ্যাড করলে কি সমস্যা হচ্ছে, আমি এখানে ক্লিক করলে কিছু কাজ করবে না, কিন্তু আমি যখনই হচ্ছে আমার হচ্ছে এখানে কিবোর্ডে হচ্ছে আমি হচ্ছে প্রেস করছি কি, আমার পুরো পেজে কিন্তু একটা হচ্ছে ডিসপ্লের মতো কিন্তু ইভেন্টটা হচ্ছে চেঞ্জ করছে। এই জায়গাটা আসলে কি হচ্ছে, আমি যখনই আমার কিবোর্ডে কোনো একটা জায়গায় কি প্রেস করছি আমার ইভেন্ট কিন্তু চলে আসছে। সো এই বাটনটার কিন্তু আসলে কোনো পারপাস নেই অ্যাকচুয়ালি, এই বাটনটার পারপাসটা কিন্তু চলে গেছে যে আমি হচ্ছে এই জায়গায় এসে একটা কি প্রেস করছি, কি প্রেস করার ফলে চলে আসছে। এবং এখানে আরেকটা জিনিস আছে, এই কি প্রেসের জায়গায় হচ্ছে কি ডাউন, এই কি ডাউনটা আবার একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। কি করে, আমরা যখন স্পেসিফিক্যালি বলতে পারি, আমি যদি আপনাকে এই এক্সাম্পলটা দেখাই যে কি ডাউনে এসে এখানে ওরা এটা দেখিয়েছে কি না, না সেম এক্সাম্পলই দিয়েছে কি ডাউনে। আচ্ছা আমরা একটা প্রজেক্টে দেখবো এরকম। সো আমরা হচ্ছে পরবর্তীতে কোনো অ্যাডভান্স প্রজেক্টে গেলে তখন আমরা দেখতে পারবো যে স্পেসিফিক কিছু হচ্ছে কি প্রেস করার মাধ্যমে আমরা কোনো ইভেন্টকে হচ্ছে অকার করতে পারি। আপাতত এত ডিপে যাচ্ছি না, তো আমাদের প্রতিটা কি এর একটা করে ভ্যালু আছে, তা আমরা হচ্ছে ওই ভ্যালুটা আমরা ধরে আমরা সরাসরি একটা ইভেন্টকে হচ্ছে অ্যাক্সেস করতে পারি। আমি শুধুমাত্র হচ্ছে স্পেসিফিক্যালি প্রেস করলে এটা হবে, বাট আপাতত যে কি প্রেসের যে ইভেন্টটা এটা হচ্ছে এরকমই যে আমার যে এখানে যে কাজটা করছে, আমি যেখানে টোগলের যে কাজটা করতে পারছি সেটা আমার সিম্পলি একটা কি প্রেস করার মাধ্যমে হয়ে যাচ্ছে, আমার কিন্তু বাটনের ক্লিক করার প্রয়োজন পড়ছে না। সো ইউজার এসে হচ্ছে কি প্রেস করবে এবং হচ্ছে কাজ করবে। সো মাঝে হচ্ছে বেশ কিছু ওয়েবসাইট ছিল এবং ইভেন্ট, এই কি প্রেস ইভেন্টটা সবচেয়ে বেশি কাজে লাগে জানেন কোথায়, মুভির মধ্যে। মুভিতে যখন হচ্ছে হ্যাকার সিন দেখায়, হচ্ছে হ্যাক করতেছে, সে হচ্ছে কিবোর্ডে জাস্ট কি প্রেস করতে থাকে এবং পুরো অ্যানিমেশনটা সেট করা থাকে এরকম করে সে যেই কি প্রেস করুক না কেন খুব সুন্দর করে লিনাক্স টার্মিনালের সব কমান্ডগুলো এক্সিকিউট হতে থাকবে এবং এই প্রতিটা কমান্ড হচ্ছে সেই কি প্রেস ইভেন্টের মধ্যে লিঙ্ক করা। আমার যে অ্যানিমেশনটা হয় আমার স্ক্রিনের মধ্যে পুরোটা কিন্তু আমার হচ্ছে এভাবে হচ্ছে তৈরি করা থাকে, যাতে করে আমি যখনই কি প্রেস করছি তখনই দেখাচ্ছে। আগে যেটা করতো ওই জায়গায় হচ্ছে ভিডিও প্লে করে দিত, সে ভিডিও প্লে করে দেখাতো, কিন্তু সেটা আসলে রিয়েলিস্টিক হয় না। আমি যদি এটা সিম্পলি হচ্ছে কি প্রেস ইভেন্ট অ্যাড করে দিই, আমি যখনই কিটা প্রেস করব তখনই আমার স্ক্রিনে হচ্ছে কিছু একটা জিনিস হচ্ছে দেখাবে। সো
খুব সুন্দর মতো আমার পুরা হচ্ছে লিনাক্স শেল কমান্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সে হ্যাকিং পারুক আর না পারুক, সে জীবনও হচ্ছে লিনাক্স চালাক আর না চালাক, সে কিবোর্ডে বসে খুব সুন্দর মতো হচ্ছে সে কি প্রেস করতে থাকবে, এবং আমি দেখবো সে বসে বসে হচ্ছে নাসা হ্যাক করে ফেলেছে এবং সে অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, পেজ লোড হচ্ছে, সব কিছু হচ্ছে খুব সুন্দর। আপনারা চাইলে কিন্তু আপনারাও কিন্তু একটা তৈরি করতে পারবেন। আপনাদের জাস্ট সিম্পলি যেটা করতে হবে যে আমরা তো এখন হচ্ছে এলিমেন্ট ক্রিয়েট করা দেখিনি, এটা দেখলেই বুঝতে পারবেন বাকি কাজটা। তো আমাদের এখন জাস্ট এই জিনিসটাই বাকি যে আমরা হচ্ছে আমরা কি করতে পারি যে আমরা এখন পর্যন্ত কোনো এলিমেন্ট হচ্ছে ক্রিয়েট করিনি। আমরা এতক্ষণ ধরে যা কিছু করছিলাম, আমাদের এক্সিস্টিং যে এলিমেন্টগুলো আছে আমাদের ডমের মধ্যে, আমরা শুধুমাত্র সেই এলিমেন্টগুলোকে নিয়ে কাজ করছিলাম। আমরা কিন্তু নতুন করে কিন্তু একটা এলিমেন্টও ক্রিয়েট করিনি। সো আমি চাচ্ছি আমার এখানে যা কিছু আছে আমি এখানে সব কিছু বাদ দিয়ে দিব, কিছুই রাখবো না আপাতত, সব বাদ যা কিছু করেছি। এবং এখানে হচ্ছে এগুলো লাগবে না, কোনো স্টাইল রাখবো না, কিছুই রাখবো না, মানে ওই আবার হচ্ছে ওই ব্যাক টু দ্য বেসিকে চলে আসি এবং এগুলো সব ডিলিট করে দিই। এবং এখানেও সব কিছু হচ্ছে আমি ইয়ে করে দিব, বা ডিলিট করে দিলেও হতো, আসলে কিছুই দরকার ছিল না আমার এখানে, সব ডিলিট করে দিই, কিছুই রাখবো না, পুরো খালি। এবং আমি এখন সিম্পলি চাচ্ছি এখানে কিছু একটা করতে, যে আমি আমার এখন এই ডমের মধ্যে আমি চাইছি জাভাস্ক্রিপ্ট দিয়ে ভার্চুয়ালি হচ্ছে এলিমেন্টগুলো এখানে অ্যাড হবে। তো আমি এরকম করতে পারি, ধরলাম আমি এখানে বলতে পারি আমি এখানে আচ্ছা এভাবে করি, আমি কি করা যায়, এটা h1 ট্যাগ দিই, প্লেস আই ওয়ান্ট টু ভিজিট, কোথায় কোথায় ভিজিট করতে চাই আমি, কোন কোন জায়গায় ভিজিট করার ইচ্ছা আছে আমার। এবং আমি এখন যেটা করতে পারি, আমার এখন একটা কি লাগবে, আমার একটা ইনপুট লাগবে, এবং আমি এখানে যেটা করতে পারি, আমি একটা বাটন দিয়ে দিলাম, বাটন দিয়ে বলতে পারি কি বলতে পারি যে অ্যাড। আমি একটু সেভ করে দেখি এটা আসলে কি হলো। প্লেস আই ওয়ান্ট টু ভিজিট, এখানে হচ্ছে একটা জিনিস আছে, আমি এখানে হচ্ছে প্লেসের নাম লিখতে পারি এবং আমি এখানে অ্যাড দিতে পারি। আমি চাচ্ছি যখন এখানে অ্যাড দিব তো এই জিনিসটা হচ্ছে এই জায়গায় চলে আসবে, উপরে চলে আসবে, আমি আসলে কোন কোন প্লেসে ভিজিট করতে চাই। সো এখানে আমি একটা ইউএল রাখতে পারি, এই ইউএল এর মধ্যে আমার সেভারাল হচ্ছে এলআই তে থাকবে। ধরলাম আমি হচ্ছে সাজেকে যেতে চাই, আমি হচ্ছে বলতে পারি হচ্ছে সেন্ট মার্টিন যেতে চাই, আর কোথায় কোথায় যেতে চাই, আমি হচ্ছে বিছানাকান্দি যেতে চাই, এরকম আমি রাখলাম সামথিং। তো এই জিনিসটা কি করছে, এই জিনিসটা কিন্তু আমার হচ্ছে অলরেডি আমি হচ্ছে ডমে অ্যাড করে রেখেছি, আমার কিন্তু এখানে নতুন করে করার মতো কিছু নেই, সব কিন্তু এখন স্ট্যাটিক। আমি এখন যাচ্ছি, আমি জাস্ট স্ট্রাকচারটা তৈরি করলাম যে কিভাবে থাকবে জিনিসটা আমার। আমি এখন চাচ্ছি এটা এইভাবে থাকবে না, এই পুরো জিনিসটাকে আমি হচ্ছে কমেন্ট করে ফেলবো, এখানে আমার আসলে কিছু নেই, এই এলিমেন্টটা খালি। আমি যখন এখান থেকে কিছু অ্যাড করব আমি চাচ্ছি ঠিক তখনই সেটা আমার ইউএল এ যে যোগ হবে, সো এটা আগে যোগ হবে না। তো এই ইউএল এর আমি একটা আইডি দিতে পারি, ধরলাম ওর একটা আইডি দিলাম, ওর আইডির নাম দিলাম আমি হচ্ছে লিস্ট কন্টেইনার, এটা হচ্ছে আমার ইউএল এর আইডি। এবং আমার হচ্ছে এই ইনপুটের হচ্ছে একটা আইডি আমি দিয়ে দিই, ধরলাম হচ্ছে ইনপুট, এবং এই বাটনের একটা আইডি দেই, একটা নাম দিলাম হচ্ছে বাটন।
পুরো কাজের লজিকটা একটু জাস্ট বোঝার ট্রাই করেন, লজিকটা না বুঝলে কিন্তু কাজটা আমরা বুঝতে পারবো না। লজিকটা হচ্ছে এরকম, আমার এখন এই পুরা পেজের মধ্যে আমার এই কয়টা জাস্ট কোড আছে এবং আমার এই জিনিসগুলো আমি সব কমেন্ট করে ফেললাম জাস্ট দেখার জন্য যে কি করে সে রিপ্রেজেন্ট করছে, তারপর কমেন্ট করে ফেলেছি। এই প্রতিটা এলাই আমার জাভাস্ক্রিপ্ট অটো জেনারেট করবে। সে কখন জেনারেট করবে? আমি যখন এই পেজের মধ্যে কিছু একটা লিখে তারপর হচ্ছে অ্যাডে ক্লিক করছি। আমি যখনই হচ্ছে অ্যাডে ক্লিক করব তখনই হচ্ছে কি করবে, সেটা এখানে হচ্ছে অ্যাড হয়ে যাবে। সো পুরো কাজটা আমি ডাইনামিক্যালি করতে চাচ্ছি এবং এটা দেখানোর মেন রিজনটাই হলো আমরা যে জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাইনামিক্যালি হচ্ছে কোনো এলিমেন্টকে ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট করে আমাদের পেজে অ্যাড করতে পারি, সেটাই হচ্ছে বোঝার আমাদের মুখ্য উদ্দেশ্য এখানে। তো ফার্স্টে একদম কি করতে হবে, একদম প্রথম দিকে আমাদের হচ্ছে এই যে আমরা যে এলিমেন্টগুলোতে হচ্ছে আইডি দিয়েছিলাম, একে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে একটু সিলেক্ট করতে হবে। সিএসএসটা লাগবে না। সো আমি এখানে বলতে পারি এরকম করে যে ডাইনামিক্যালি আমরা এলিমেন্ট হচ্ছে ক্রিয়েট করব। সো ফার্স্টে আমরা হচ্ছে কি করব, আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে লিস্ট কন্টেইনার লাগবে, বা আমি হচ্ছে এরকম করে না, আমি হচ্ছে এরকম করে নিব। কোয়েরি সিলেক্টর দেওয়ার পর আমি হচ্ছে লিস্ট কন্টেইনার, আমার আইডির নাম হচ্ছে লিস্ট কন্টেইনার, ঠিক আছে। তারপর আইডি হচ্ছে ইনপুট এবং হচ্ছে বাটন। তো আমি এরপর আসলাম, এরপর আমার আইডি হচ্ছে ইনপুট ডকুমেন্ট ডট হচ্ছে কোয়েরি সিলেক্টর এবং তারপর আইডিটা হচ্ছে আমার বাটন। সো এই তিনটা আমার লাগবে এবং বাটনে আসার পর আমি কি করতে পারি, আমি বলতে পারি হচ্ছে এটা হচ্ছে বাটন। সো তিনটা আমি নিয়ে নিলাম যে আমার হচ্ছে লিস্ট কন্টেইনার, ইনপুট আর বাটন। এখন একটা জিনিস দেখেন যে লিস্ট কন্টেইনারটা আসলে কি করে কাজ করছে। লিস্ট কন্টেইনারটা কিন্তু এই প্রতিটা লিস্টের জন্য কিন্তু সে প্যারেন্ট, এই ইউএলটা কিন্তু সবগুলো লিস্ট হোল্ড করছে। তার মানে যদি ওই ট্রি স্ট্রাকচারটার কথা চিন্তা করি, এই এলআইগুলো কিন্তু আমার ইউএল এর চাইল্ড। সো আমার কি করতে হবে, ইউএলটা যেহেতু কন্টেইনার, আমার এই ইউএল এর মধ্যে কিন্তু সব কিছু কিন্তু হচ্ছে অ্যাড করতে লাগবে। এই যতগুলো আছে আমি চাইল্ড ক্রিয়েট করবো ডাইনামিক্যালি জাভাস্ক্রিপ্টে, প্রতিটা চাইল্ডকে কিন্তু আমার ইউএল এর মধ্যে অ্যাড করতে লাগবে। এটা হচ্ছে আমার একদম কোর কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্টটা হচ্ছে আমার এই যে আমি এলআই চাইল্ডগুলো যে ক্রিয়েট করছি, এটা টেক্সটটা যেটা আছে ভিতরে, এই টেক্সটটা আসলে কোত্থেকে আসবে? এই টেক্সটটা আসবে আমি ইনপুট ফিল্ড থেকে যেটা ইনপুট দিচ্ছি সেখান থেকে। সো আমার ইনপুট ফিল্ডের ভিতরে আমি যে প্লেসটার নাম লিখছি, এই প্লেসটার নামে কিন্তু আমার এলআই এর হচ্ছে টেক্সট হবে। সো এইটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস। আমি যদি সিম্পলি একটা এলআই ক্রিয়েট করে আমার হচ্ছে ইউএল এর মধ্যে অ্যাড করে দিই, তাহলে কিন্তু ওই এলআই এর কিন্তু কোনো টেক্সট থাকবে না। সো এখানে কিন্তু ডাইনামিক্যালি কিন্তু অনেক ব্যাপার কাজ করছে। আমি হচ্ছে ইনপুট ফিল্ড থেকে যে ইনপুটটা আমি দিচ্ছি সেই ইনপুটটা আমার লাগবে। তারপর বাটনে ক্লিক করলে কিন্তু ইনপুট ফিল্ড থেকে সেই ইনপুটটা নিবে, তারপর কি করবে, একটা এলআই এলিমেন্ট ক্রিয়েট করবে। সেকেন্ডে কি করবে, সে এলআই এলিমেন্টটা আমার ইউএল এর মধ্যে অ্যাড করবে। আমি যদি একটু কমেন্ট করে লিখি যে তিনটা কাজ আমার করতে হবে এখানে। সো আমি হচ্ছে ফার্স্টে যেটা বলতে পারি, এলআই এলিমেন্ট ক্রিয়েট করতে লাগবে। 2 নম্বর যেটা বলতে পারি যে ইনসার্ট বানান ভুল লিখছি, এলআই এলিমেন্ট টেক্সট ইনসার্ট করলাম। কোত্থেকে ইনসার্ট করব, বললাম ইনপুট এলিমেন্ট থেকে টেক্সট নিয়ে আমি হচ্ছে এলআই এলিমেন্টে হচ্ছে ইনসার্ট করব। ঠিক আছে, খুব ভালো কথা। ইনপুট থেকে টেক্সট নিয়ে এলআইতে ইনসার্ট করলাম। নেক্সট কাজটা কি হবে, এই এলআই এলিমেন্টটাকে আমার ইউএল এ হচ্ছে অ্যাড করতে লাগবে। এই কাজটা আমরা ভিজুয়ালি দেখতে ভালো মতো বুঝতে পারবো, বাট আমি জাস্ট এই কাজটা এখন তিনটা কাজ আমার, তিনটা কাজ আমি লিখে ফেললাম যেটা আমার করতে হবে। এটা আমার টু ডু। আমি হচ্ছে ফার্স্টে একদম যেটা করলাম যে ডমগুলোকে হচ্ছে ক্যাশ করে নিলাম,
সেকেন্ডে যেটা আমি করব, ইভেন্ট লিসেনারটা আমি অ্যাড করব, কারণ কোনো অপারেশনই এক্সিকিউট হবে না যদি না আমি অ্যাড বাটনে ক্লিক করি। সো এই ক্লিক করার ফলে কিন্তু সব কিছু হচ্ছে, ক্লিক না করলে কিন্তু কিছুই হবে না এখানে। সো এই জন্য আমার হচ্ছে এই বাটনটার মধ্যে হচ্ছে বাটনে হচ্ছে ইভেন্ট লিসেনার অ্যাড করবো আমি। সো আমি যদি বলি এখন btn ডট অ্যাড ইভেন্ট লিসেনার, কারণ এটা আমার কি বাটনটাকে আমি হচ্ছে btn এ সেভ করে রেখেছিলাম। সো কি করলাম, ক্লিক ইভেন্ট দিলাম, দেওয়ার ফলে আমার একটা ফাংশন থাকবে। এই ফাংশনটা আসলে কি করবে, এই যে বাকি যে কাজগুলো সব করবে। এখন স্টেপ বাই স্টেপ কাজ করতে লাগবে। ফার্স্ট কাজ কি, এলা এলিমেন্ট ক্রিয়েট করতে লাগবে। এলা এলিমেন্ট ক্রিয়েট করার জন্য আমার কি করতে হবে, আমার একটা কোড লিখতে হবে। তো ফার্স্ট আমি এলা এলিমেন্ট ক্রিয়েট করার মানে এই ভ্যারিয়েবলের মধ্যে আমি লিখে রাখি যে আমি এলা এলিমেন্ট ক্রিয়েট করে আমি এখানে সেভ করে রাখবো। সো আমি যদি বলি এখন ক্রিয়েট করার জন্য যে ডকুমেন্ট ডট আমার হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট, এবং তারপর বলতে লাগবে যে আমি আসলে কোন এলিমেন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি, আমি কি এলা এলিমেন্ট ক্রিয়েট করব না পি ক্রিয়েট করব না h1 ক্রিয়েট করব। সো আমার এলিমেন্টের নাম এখানে বলা লাগবে। আমি বললাম আমি হচ্ছে এখন এলা এলিমেন্টটা ক্রিয়েট করব, এবং এলা এলিমেন্টটা ক্রিয়েট করলাম। নেক্সট কাজ কি, ইনসার্ট দ্য টেক্সট ইনটু এলা এলিমেন্ট। আমি এখানে যে টেক্সটটা লিখছি এই টেক্সটটা হচ্ছে এখানে দেওয়া লাগবে। এই টেক্সটটা কোথায় আছে, এই টেক্সটটা আসলে কিন্তু হচ্ছে ইনপুটের মধ্যে আছে। তাহলে আমি যদি বলি এখন যে এলআই ডট হচ্ছে ওর ইনার টেক্সট, এবং বলি ওর ইনার টেক্সটটা কী হবে, ইনপুট। খুব সুন্দর, ইনপুটের মধ্যে যে টেক্সটটা আছে ইনপুট দিয়ে দিলাম। থার্ড কাজটা কি, থার্ড কাজটা হচ্ছে এই এলআইটাকে আমার ইউএল অ্যাড করতে লাগবে। এলআইটাকে যদি আমি ইউএল এর মধ্যে অ্যাড না করি সে কিন্তু ইউএল এর চাইল্ড হিসেবে থাকবে না। সো মেন লিস্ট কন্টেনার হচ্ছে আমার এইটা, আমাকে অবশ্যই চাইল্ডের মধ্যে অ্যাড করতে লাগবে। সো আমি এখন বলতে পারি এখানে যেহেতু আমি ইউএল এর মধ্যে অ্যাড করছি বা লিস্ট কন্টেনারের মধ্যে আছে, এখানে এত কঠিন না লিখে আমি এখানে ইউএল বলি তাহলে বুঝতে সুবিধা হবে। তা আমি হচ্ছে এটা করতে পারি, আমি হচ্ছে ইউএল এর মধ্যে বলতে পারি আমি হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড, এবং কাকে আমি অ্যাপেন্ড করতে চাচ্ছি, আমি হচ্ছে এলআইকে অ্যাপেন্ড করতে চাচ্ছি। সিম্পলি 3 লাইনের কোড দিয়ে আমরা হচ্ছে ডাইনামিক্যালি এলিমেন্ট ক্রিয়েট করে অ্যাড করে ফেলবো জাভাস্ক্রিপ্টে, এবং এই পুরো জিনিসটা আমরা হচ্ছে পপুলেটেড করে ফেলবো। একটু দেখি, এখানে একটা প্রবলেম হবে, তারপর একটু দেখেন কি প্রবলেমটা আসলে হয়। আমি এখানে কিছু একটা জিনিস দিলাম, আমি এখন যদি অ্যাডে ক্লিক করি আমার এখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাড হওয়ার পর আমি চাচ্ছিলাম যে এই হজবরল টেক্সটগুলো আসুক, কিন্তু এই টেক্সট আসছে না। এখানে আসছে কি অবজেক্ট এইচটিএমএল ইনপুট এলিমেন্ট। এটা কেন আসছে, ওয়াই ইজ দিস? এটা আসার মেন রিজন আমরা সরাসরি এখানে বলেছিলাম, কি বলেছিলাম, ইনপুট ফিল্ড অ্যাড করে দিয়েছি। ইনপুট ফিল্ডে আমরা আসলে কি নিচ্ছি, আমি যদি হচ্ছে একটু ইনপুট ফিল্ডটা চেক করি, ইনপুট ফিল্ডে কি আছে, এই টেক্সটটা আছে, এই অবজেক্টটা আছে, এইচটিএমএল ইনপুট এলিমেন্টের অবজেক্টটা কিন্তু এই ইনপুট ভ্যারিয়েবলের মধ্যে আছে। আমার কিন্তু এটা নিলে হবে না, আমার কি দরকার, আমার এই ইনপুটের মধ্যে যে টেক্সটটা আছে আমার সেটা দরকার। এই টেক্সট আমি তাহলে কোত্থেকে পাবো? আমি যদি একটু ইনপুট অবজেক্টে যাই যে আসলে ইনপুট অবজেক্ট কি প্রপার্টি আছে, এখানে একটা প্রপার্টি আছে ভ্যালু। এই ভ্যালুর মধ্যে আমি যে টেক্সটটা দিচ্ছি এই টেক্সটটা কিন্তু ভ্যালুর ভিতরে সেভ হওয়া, এই টেক্সটটা কিন্তু বাইরে না। এই টেক্সটটা হচ্ছে ইনপুট প্রপার্টির ভিতরে একটা হচ্ছে মানে ইনপুট অবজেক্টের ভিতরে একটা প্রপার্টি আছে ভ্যালু, সেখানে কিন্তু এই টেক্সটটা আছে। সো যদি আমি চাই এই টেক্সটটাকে নিতে আমার কি করতে হবে, ইনপুটকে নিলে হবে না, বলতে হবে যে ইনপুট অবজেক্টের মধ্যে ভ্যালু প্রপার্টিটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলেই কিন্তু আমি টেক্সটটা পাবো। সো আমি এখন এখানে আসি, আমি আবার বললাম হচ্ছে এরকম করে যে আমি হচ্ছে সাজেকে যেতে চাই, আমি হচ্ছে অ্যাডে ক্লিক করলাম, সাজেক কিন্তু অ্যাড হয়ে গেছে। আমার কিন্তু এইচটিএমএল এ কিন্তু ছিল না এগুলা কিছু, এখন কিন্তু ডাইনামিক্যালি অ্যাড হচ্ছে আমার। সো আমি কি করতে পারছি, আমি এখন এলিমেন্টগুলোকে ডাইনামিক্যালি ক্রিয়েট করে ফেলছি। সো কিন্তু আরেকটা প্রবলেম হয়ে আছে, আমার এই ভ্যালুটা কিন্তু এখানে রয়ে গেছে ফিল্ডের মধ্যে। আমি চাই না এটা, আমি চাই না হচ্ছে ফিল্ডে ভ্যালু থাকুক, আমি চাই কখনো হচ্ছে অ্যাডে ক্লিক করার পরে ভ্যালুটা চলে যাক এখান থেকে। এটা আমি সিম্পলি করতে পারি, কি করে করতে পারি, অ্যাপেন্ড করার ফলে মানে পরে আমি এই ইনপুট ভ্যালুর মধ্যে আমি একটা এমটি স্ট্রিং অ্যাড করে দিব, তাহলে কিন্তু ফিল্ডটা আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো আবার এখানে আসি, সাজেক দিলাম, অ্যাড করলাম, সাজেক চলে আসছে, ফিল্ড ক্লিয়ার। রাঙামাটি দিলাম, অ্যাড করলাম, রাঙামাটি চলে আসছে, ফিল্ড ক্লিয়ার।
আর কি আছে, কক্সেস বাজার দিলাম। সো ডাইনামিক্যালি কিন্তু অ্যাড হচ্ছে যে প্লেসগুলোতে আমি হচ্ছে ভিজিট করতে চাই, এই প্লেসগুলা। মজার না এটা? আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে এরকম করে আমি হচ্ছে এলিমেন্ট ক্রিয়েট করে ফেলতে পারছি, যেখানে আমার হচ্ছে এইচটিএমএল আসলে কিছুই ছিল না, কিন্তু আমি যদি এখন এখানে ইন্সপেক্ট করি দেখব কি আমার ইউএল এর মধ্যে কিন্তু ডাইনামিক্যালি কিন্তু এই এলআই গুলা হচ্ছে অ্যাড হয়ে গেছে। ভাইয়া একটা একটা কথা, জি ভাইয়া। কাইন্ডলি যদি একটু ডিলিট অপারেশনটা একটু দেখা দিতেন। ডিলিটটা হ্যাঁ, পসিবল? আমার নেক্সট ক্লাসে দেখি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। হ্যালো, যদি এমন হয় ডিফল্ট অলরেডি দুইটা আমার এলআই আছে, ওই এলআই গুলোর ওপরে মানে বিফোরে বা নিচে বা এমন ধরনের মিডলে আমি নতুন করে ধরেন একটা বা দুটা এলআই অ্যাড করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এটাও করা যাবে। এখানে আরো কিছু মেথড আছে, মানে আমরা জাস্ট এখন একদম প্রাইমারি স্টেজে দেখছি। সো ইটস লাইক আপনি যদি হচ্ছে একদম ফার্স্টে যদি আপনি হচ্ছে ইনসার্ট করতে পারেন, তারপরে কিন্তু আপনি তখন চেক করতে পারবেন যে আমার এখানে আরও আগে থেকে কিছু ইনপুট আছে, আমি সেই ইনপুটের আগে অ্যাড করব না সেই ইনপুটের পরে অ্যাড করব, বা আমি কোথায় অ্যাড করছি। পুরো জিনিসটাই কিন্তু হচ্ছে চাইল্ডের খেলা। আমার এই প্রতিটা এলআই হচ্ছে কিন্তু এই লিস্ট কন্টেনারে কিন্তু চাইল্ড। আমি যদি বলি যে আমি এখন চাচ্ছি যে যতগুলো হচ্ছে আমি ইনপুট নতুন করে অ্যাড করছি সবগুলো হচ্ছে বিছানা কান্দির আগে অ্যাড করব বা সেন্ট মার্টিনের পরে অ্যাড করব। সো আমার কিন্তু এখানে আমি বলতে পারি যে আমি হচ্ছে এই সেকেন্ড চাইল্ডের পরে যে আমি হচ্ছে অ্যাড করতে চাচ্ছি সব কিছু, বা আমি হচ্ছে ফার্স্ট চাইল্ডের পরে অ্যাড করব, বা আমি হচ্ছে একদম যে আমার লাস্ট চাইল্ডটা যে ছিল তারপরে যে অ্যাড করব। তো এগুলো আমরা হচ্ছে মানে সবই দেখবো, বাট হচ্ছে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ সামনে আগাচ্ছি, তাতে করে আমাদের হচ্ছে বুঝতে কোনো জায়গায় অসুবিধা না হয়। সো আমি যদি একদম ফার্স্টে যদি দেখাতাম যে হচ্ছে চাইল্ডের মধ্যে থেকে চাইল্ডে অ্যাক্সেস করে করে ইনসার্ট করতে হবে, সো তখন আরও একটু কমপ্লেক্স হয়ে যেত জিনিসটা। তো আমরা হচ্ছে জাস্ট যেটা দেখলাম যে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টে ডাইনামিক্যালি হচ্ছে ইনসার্ট করতে পারছি। তার পরবর্তীতে আমরা যখন হচ্ছে আরেকটু অ্যাডভান্সে যাব, তারপর হচ্ছে আমরা হচ্ছে কী করে আমাদের চাইল্ডগুলোকে অ্যাক্সেস করে সেই চাইল্ডের আগে অথবা পরে আমরা অ্যাড করতে পারি। মানে সবই পসিবল, পুরো জিনিসটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে লাইক কি বলা যায় যে আমরা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি সেটার উপরে। সো ইনসার্ট করতে কি কারো কোনো হচ্ছে মানে বুঝতে সমস্যা হয়েছে এখানে, যে আমরা আসলে এই যে এলিমেন্টগুলোকে যে ক্রিয়েট করে যে অ্যাড করছি এবং আমরা আসলে যে কাজগুলো করলাম, তো এখানে আমরা হচ্ছে 3টা কাজ লিখেছিলাম, লাস্টের দিকে আমরা যে একটা কাজ করেছি এক্সট্রা, সেই এক্সট্রা কাজটা আসলে কি, ইনপুট ফিল্ডটা আমরা হচ্ছে ক্লিয়ার করে ফেলেছি। ইনপুট ফিল্ডে আর কোনো ভ্যালু নেই, এবং এভাবে করে আমরা কিন্তু হচ্ছে ডাইনামিক্যালি হচ্ছে একটা লিস্ট ক্রিয়েট করে ফেলছিলাম, যে লিস্টের ভ্যালুগুলো আসলে কোত্থেকে আসছিল, ভ্যালুগুলো আসলে ফর্মের ইনপুট থেকে। সো ইউজার এখানে ইনপুট দিচ্ছে, আমি সেই ইনপুটগুলো এখান থেকে নিচ্ছি, নেওয়ার পরে কিন্তু আমি আমার পেজের মধ্যে অ্যাড করছি, যেখানে পেজের মধ্যে কোনো কিছুই ছিল না। সো আমরা কিন্তু হচ্ছে যে টু ডু লিস্টের প্রজেক্টটা দেখব, সেই প্রজেক্টটা কিন্তু পুরোপুরি বলতে গেলে হচ্ছে এই কনসেপ্টের উপরেই দাঁড়িয়ে। আমরা যেমন এখানে আরও কিছু কাজ দেখিনি, লাইক হচ্ছে ডিলেট অপারেশনটা, তো ডিলেট অপারেশনটা আমরা দেখবো, আমরা সামনেই দেখবো। সো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ যেহেতু আগাচ্ছি, এবং ডিলেট অপারেশনটা দিলে কি যে আমি যে প্রতিটা জিনিস অ্যাড করছিলাম আমি চাইলে কিন্তু হচ্ছে এরপর কি করতে পারি যে ডিলিট করে ফেলতে পারি আমার ডম থেকে। সো আমার এখানে হচ্ছে সব কিছু ছিল, এবং আমি যখনই হয়তো কোনো একটা এলিমেন্টে ক্লিক করতাম, ক্লিক করার পরে কিন্তু বলতে পারতাম যে ওই এলিমেন্টটা হচ্ছে আর থাকবে না, ডিলিট হয়ে যাবে ওইখান থেকে। তো আমরা এটা করতে পারি, আমরা হচ্ছে এটা নেক্সট ক্লাসেই দেখবো না যে আমরা একটা ডিলিট বাটন দিয়ে দিব। ইভেন আমরা চাইলে এডিটও করতে পারি এটা কিন্তু পরবর্তীতে, যে আমি চাচ্ছি যে আমার এই জিনিসটা যে আমি ইনপুট দিলাম হয়তো আমার কোনো একটা স্পেলিং মিস্টেক হয়েছে, তো স্পেলিং মিস্টেকটা কি আসলে যদি হয়ে যায় আমার ইনপুট মানে চলে গেছে এখানে, তো আমি কি পরে চেঞ্জ করতে পারবো না? অবশ্যই পারবো। আমি চাইলে হচ্ছে এডিট করে কিন্তু সিম্পলি হচ্ছে এটা চেঞ্জ করতে পারি, এই জায়গায় কিন্তু হচ্ছে মানে বদলে ফেলতে পারি। তো আমরা যখন হচ্ছে প্রজেক্টগুলো দেখবো তখন কিন্তু এই জিনিসগুলো আরও ইজি হবে। তো আমরা মাত্র তো হচ্ছে মানে ডম নিয়ে খেলা করা শুরু করলাম, এবং ডমের উপরে দেখা যাবে কি যে বেশ কতগুলো ক্লাস আছে আপনাদের, কারণ ডমটা ভালো মতো বুঝলে পরবর্তীতে যে আসলে কাজ করতে অনেক সুবিধা হবে। বেশিরভাগই আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজ করি, হয়তো আমরা কনসেপচুয়াল জিনিসগুলো বুঝি, আমরা টার্মিনালে কোড ইউজ করতে গেলেও কোড এক্সিকিউট করতে গেলেও পারি, কিন্তু ডমনে যখন কাজ করতে যাই তখন হচ্ছে আটকিয়ে যায়, তখন আমরা আর করতে পারি না।
আমাদের কাছে হচ্ছে কঠিন লাগে যে কী করে আমি এই কাজটা করবো বা ওই কাজটা কী করে আসলে করা যায়। তো যখন আমরা হচ্ছে ডম যখন হচ্ছে ইজি হয়ে যাবে, সবই কিন্তু আমাদের প্রপার্টিগুলো কিন্তু উল্লেখ করাই আছে যে আমরা আসলে কোথায় গিয়ে কাকে পাচ্ছি, কী করতে পারছি, তারপরে কিন্তু ইজিলি কিন্তু আমরা করে ফেলতে পারবো জিনিসগুলো। ভাইয়া জি ভাই। আচ্ছা, এখন তো মনে করেন যখন কোনো প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট করব, তখন তো মনে করেন অনেকগুলো এলিমেন্ট হয়ে যাবে HTML এ। জি এখন একটা ক্লাস আমি অনেক জায়গায় দিয়েছি, এখন চেঞ্জ করার কারণে প্রবলেম করতেছি, কিন্তু আমি জানি না যে কোন এলিমেন্টে। এখন কি কোনো সিস্টেম আছে জানা যে এই ক্লাসের আন্ডারে HTML এর কোন এলিমেন্ট গুলো আছে, HTML এর এলিমেন্ট কোনগুলা? হ্যাঁ, আপনি তো বের করতে পারবেন। আপনি যদি লুপ থ্রু করেন, লুপ থ্রু করার পরে আমরা কি দেখলাম যে আমরা কিন্তু হচ্ছে এখানে একটা কিন্তু ওই যে একটা গতদিন যেটা দেখাইছিলেন ওইটাই। জি জি, আমি যদি এখানে একটু আসি, দেখি এখানে আসলে কোন এলিমেন্ট সিলেক্ট করা আছে কিনা। ধরলাম হচ্ছে এই ইউএল এর মধ্যে আমরা যদি যাই, বা হচ্ছে ধরলাম হচ্ছে বাটনে যদি আমরা যাই, তো আমি চাচ্ছি যে আমার HTML এলিমেন্টটা কি সেটা দেখতে, তাই না? সো বাটনে কেন এরর? আচ্ছা, আমি হচ্ছে BTN দিয়েছিলাম। তো আমি যদি চাই যে আমার হচ্ছে পুরো HTML আসলে কোডটা কি জিনিস, মানে কোডটা আমি আসলে কিভাবে লিখেছি সেটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারি। এই যে আমার এই HTML কোডটা কিন্তু এইখানে আছে, আমি যদি হচ্ছে আউটার HTML এ যাই, তো আমি কিন্তু পুরো HTMLটা কিন্তু পেয়ে যাচ্ছি যে আসলে আমার HTMLটা কিভাবে আছে। এবং এখানে আসলে এই যে এই স্ল্যাশ মানে সাইনগুলো দিচ্ছে, এটা আসলে কেন দিচ্ছে, এটা কিন্তু আসলে এসকেপ করছে এখানে স্ট্রিংগুলো। সো ওটা ফ্যাক্ট না, আমি চাইলে কিন্তু হচ্ছে স্ট্রিংগুলো বের করতে পারছি। এবং আরেকটা এখানে ছিল, ওয়েট, আউটার HTML ছাড়া মনে হয় আরেকটা ছিল, আমি নেম বের করতে পারছি না, আর আরেকটা নেই, ওই আউটার HTMLটাই আছে। এছাড়া আমি চাইলে যদি হচ্ছে ট্যাগ নেমটা বের করতে চাই যে আসলে কোন কোন ট্যাগের মধ্যে আমার এই ক্লাসটা দেওয়া আছে, আমি তো হচ্ছে ট্যাগ নেম দিয়ে কিন্তু ইজিলি কিন্তু পেয়ে যাচ্ছি যে আসলে আমার ট্যাগ নেমটা কি, বাটন কিনা। তখন কি ভাইয়া মানে ওই এখন তো শুধু একটা মাত্র দেয়া, তখন আমাদেরকে সবগুলা ট্যাগ নেম হ্যাঁ দেখাবে না? হ্যাঁ, কোন কোন ট্যাগ সবগুলোর নেমে? মধ্যে প্রতিটা এলিমেন্টের মধ্যে লুপ থ্রো করলে আপনি প্রতিটা এলিমেন্টকে হচ্ছে ট্যাগ নেম হচ্ছে অ্যাক্সেস করবেন। ওকে। ওকে, তো গাইস আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই রাখি। মানে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আরো কিছু অ্যাডভান্স কাজগুলো দেখবো না, যে আমরা কি করে হচ্ছে চাইল্ড এলিমেন্টগুলোকে নিয়ে কাজ করতে পারি। সো এবং তারপরে হচ্ছে ডিলিট করাটা, সো এই ডিলিট করাটা এডিট করাটা আমরা একটা প্রজেক্টের মধ্যে দেখবো না। এই যে বললাম যে এই টেক্সটটা হচ্ছে এডিট করা যায়, এটা আসলে কিভাবে করা যায় এই কাজটা আমরা একটা ছোট একটা প্রজেক্টে দেখবো, যে আমরা এই প্রজেক্টের মধ্যে আমরা হচ্ছে এডিট করে করে হচ্ছে প্রতিটা ফিল্ডের ভ্যালু চেঞ্জ করতে পারি। তাহলে আর একটু মজা লাগবে এটা মানে চেঞ্জ করতে বা কাজ করতে ওটা নিয়ে। ভাই একটা কোশ্চেন, একটা কথা ছিল। জি ভাই বলেন। নেক্সট 2-3 ক্লাসে অ্যাকচুয়ালি প্ল্যানটা যদি একটু শেয়ার করতেন, আর আমাদের মানে যদি একটু কোনো অ্যাসাইনমেন্ট টাইপসের কিছু দিতেন, তাহলে আমাদের প্র্যাকটিসটা হতো। নেক্সট 2-3 ক্লাসে বলতে গেলে হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা হচ্ছে আরও অ্যাডভান্স কিছু কাজ দেখবো ডমের। আর তারপরের ক্লাসে আমরা একটা প্রজেক্ট করব। তো ওই প্রজেক্টটা করার পরে হচ্ছে আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, এবং সেই অ্যাসাইনমেন্টটা কিন্তু ওই ছোটোখাটো একটা অ্যাসাইনমেন্ট না, ভালোই একটা বড় প্রজেক্টের অ্যাসাইনমেন্ট। সো আমি আপনাদেরকে যেটা করব, HTML CSS এর হচ্ছে ডিজাইনটা দিয়ে দিব, আপনাদেরকে পুরা জাভাস্ক্রিপ্ট কোডটা আপনাদের নিজেদের করা লাগবে এবং করে আপনাদেরকে দেখাতে হবে, যাতে করে আমরা এই যে যা কিছু দেখছি বা যা কিছু শিখছি সব কিছু হচ্ছে আপনারা নিজেরা ইমপ্লিমেন্ট করবেন। সো এটা একটু ডিফারেন্ট হবে এবং চ্যালেঞ্জিং হবে, সেটাকে চিন্তা করে করতে হবে। সো আই হোপ ওই প্রজেক্ট করলে আপনাদের ওই ডমের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন ঠিক আসলে আছে, থ্যাংক প্রজেক্ট ইউ সো দিচ্ছি মাচ। না, বিকজ মাত্র তো আমরা ডমে শিখছি। ঠিক ভাই আছে। একটা সাজেশন ছিল, জি ভাই বলেন। মানে আইডিয়া। সেটা হচ্ছে যে মেইনলি আমরা তো লাইভ ক্লাসে তো আর পুরো কমান্ড আসা সম্ভব না, আনলেস আমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা কোড করে স্যাটিসফাইড হচ্ছি আর জি কি। সো আমরা অনেকটুকু ডিপেন্ডেন্ট হচ্ছে যে ভিডিওটা দেখে আমরা আবার রিভিশন দেই আর কি। সো আমাদের ভিডিও টাইটেলে বা ডেসক্রিপশনে কোথাও যে আমরা কোন কন্টেন্ট গুলো কাভার করছি, জি এটা যদি একটু থাকতো আমাদের, তাহলে যেটা হতো যে আমরা এটার সাথে অ্যাসোসিয়েট অন্যান্য গুগল সার্চ করে বা রিসার্চ করেও খুঁজে বের করতে পারি।
লাইক কিছু ভিডিওতে যেমন ভাইয়া ওই যে সাউন্ডের ইস্যু ছিল, হুম। তো এটার জন্য আসলে ট্রেস করাটা খুব টাফ হয়ে যায়। যদি সামহাউ ওই ভিডিওর ডেসক্রিপশনে অন্তত যদি মানে কি কি কন্টেন্ট কভার করছি ওটার কিওয়ার্ড গুলো থাকতো, তাহলে আমরা সামহাউ এটা বিভিন্নভাবে প্র্যাকটিস করে আগানোর সুযোগ হতো আর কি। সো দ্যাট ওয়াজ মাই আইডিয়া অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস বলেছেন দেলোয়ার ভাই। সো এখানে যদি হচ্ছে আপনারা আমাদেরকে একটু একজন মানে হেল্প করেন তাহলে সুবিধা হয়। ইটস লাইক একটা ক্লাসের পরে আপনারা যদি কেউ নোট করেন কোনো কিছু বা হচ্ছে জাস্ট টপিকগুলোর নামগুলো লিখে রাখেন, তাহলে আমাকে যদি একটু কিওয়ার্ডগুলো দিয়ে দেন যে আজকের ক্লাসে হচ্ছে আমরা এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, দেখা যায় কি যে ভিডিও আপলোড দেওয়ার পরে পরবর্তীতে ওই অনেকগুলো ভিডিও একসাথে প্রসেস করি, তো তো কোনটাতে আসলে কি কিওয়ার্ড লিখবো আমার হয়তো সব কিছু নিজেরও মনে থাকে না। সো এই জায়গায় যদি আপনারা একজন কেউ যদি গ্রুপ চ্যাট বক্সে বা কোথাও আমাকে দিয়ে দেন যে ভাই আজকের ক্লাসের কিওয়ার্ডগুলো এটা, তো আশা করি সিম্পলি হচ্ছে ভিডিওতে অ্যাড করে ফেললাম সেটা। এখন আমি তো জাস্ট রিসেন্টলি জয়েন করলাম, আমি বিশেষ করে যেখানে আছেন কেউ না কেউ অবশ্যই হেল্প করতে পারবেন। সো কেউ একজন হ্যাঁ, দায়িত্বটা নিয়ে নিলে এটা আমাদের জন্য আসলেই লং রানে ভালো হয়, কজ হোয়াট উই সি জাস্ট ক্লাস 2, 3, 4 নাথিং এডিশনাল। সো এটা আমাদের জন্য এক্স্যাক্টলি একটু এটা হেল্প আসলে হবে। বুঝাটা কষ্ট করবো। আরেকটা কাজ করতে পারেন, আমাদের জি গ্রুপে একটা হচ্ছে ডক খুলে ডক ফাইলের মধ্যে হচ্ছে পুরা ক্লাসের হচ্ছে সব কিছু দেওয়ার পরে যে এই ক্লাসে হচ্ছে এই জিনিসগুলো ডিসকাস করা হয়েছে এবং তারপরে জাস্ট ভিডিওটার লিঙ্ক। সো এটা কেউ যদি মেনটেন করেন তাহলে এটাও সুবিধা হবে। বা কেউ চাইলে হচ্ছে একটা স্ট্যাটিক একটা ওয়েব পেজ বানিয়ে ফেলে টেবিল আকারে যদি করেন যে ক্লাস 1 এই জিনিসগুলো ডিসকাস হয়েছে এবং ভিডিওর লিঙ্ক এটা, তারপরে হচ্ছে গিটহাব পেজে হচ্ছে হোস্ট করে দিতে পারলেন, এটা করলেও কিন্তু হয়, যেটা আপনি যদি শেয়ার করে দেন আপনাদের সবার ক্লাসের সবার সাথে, সো অ্যাক্সেস হ্যাঁ, পেয়ে ছোট যাবে। একটা প্রজেক্ট কেউ একজন করতে পারে। এক্স্যাক্টলি, সো অনেকভাবে এইটা করা যায় আসলে, মানে অনেক ওয়েতে আসলে করা যায় এটা। সো ইদার হচ্ছে গ্রুপের মধ্যে ডক ফাইলের মধ্যে করা যায়, বা যদি আমাকে কেউ একজন যদি ক্লাসের পরে যদি হচ্ছে কিওয়ার্ডগুলো দিয়ে দেন তাহলে আমি জাস্ট কিওয়ার্ডগুলো হচ্ছে ভিডিওর পরে হচ্ছে অ্যাড করে দিব। দেখা যায় কি যে ভিডিও প্রসেস হতে এত সময় লাগে, জি জি জি। তো তখন হওয়ার পরে আমার সেইগুলা হচ্ছে এডিট করতে হয়, তখন আসলে অনেক কিছু আমার নিজেরও মনে থাকে না আসলে আমি কোন জিনিসগুলো হয়তো দেখিয়েছি, তখন হয়তো অনেক কিছু মিস করে যাব। তারপর আমি চেষ্টা করবো জিনিসটা করে ফেলার, অ্যাড করে ফেলার, একটা ওভারঅল একটা আইডিয়া দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাইয়া, জি ভাই। এই যে আমি কমেন্টে দিছি আপনি যে প্রতিদিন কোড করান, আমি এইভাবে আর কি লিখে লিখে মানে নিচে নিচে কোড করি যে আপনি কিভাবে করান। আচ্ছা 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 আচ্ছা, গ্রেট। এটাও কিন্তু বেটার। সো তখন আর কি ওই কোডগুলো রিভাইজ দিতে সুবিধা হয় যে আচ্ছা এই কোডের কারণে অনেক হ্যাঁ, কোড যে- করেছেন তো পরে বোঝা যায় না যে এই কোড কিসের জন্য ছিল। এটা কিন্তু বেটার যে আপনি হচ্ছে কি পয়েন্টগুলো লিখে রাখছেন যে আমরা হচ্ছে হ্যাঁ। এই জিনিসগুলো হচ্ছে ফোকাসড করে হচ্ছে আলোচনা করা হয়েছে। তো এটা বেটার যে এগুলো থাকলে হয় কি যে পরবর্তীতে হচ্ছে রিভাইজ দিতে সুবিধা থাকে। ইভেন আরেকটা জিনিসও মাথায় আমার আইডিয়া এসেছিল যে ভিডিওর মধ্যে ইউটিউবে যেটা করা যায় যে ওই যে টাইম লাইন হ্যাঁ, হ্যাঁ, timeline ধরে, হ্যাঁ। হ্যাঁ তো ওই যে সবগুলো আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যে দেখা যাবে কি যে প্রতিটা ভিডিও হচ্ছে বসে বসে দেখে দেখে রিভাইজ করে করে টাইম লেন্থ টাইম স্ট্যাম্পের কাজটা অন্য কাউকে দিতে হবে, এটা এটাই takes তো। এটা যদি আপনারা কেউ করতে চান বা কেউ করতে ইচ্ছুক তো আমি আপনারা করতে পারেন, মানে এই জিনিসটা হচ্ছে কি পুরোপুরি যতটুকু হচ্ছে বেনিফিট আপনাদের জন্য। পরবর্তীতে দেখা যায় কি হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ ওই জিনিসটা হচ্ছে অ্যারাইজ হয়েছিল প্রবলেমটা, পরে তারাই হচ্ছে জিনিসটা হচ্ছে কি মেনটেন করে ফেলেছে যে আমরা হচ্ছে কোন কোন ক্লাসে কি ডিসকাস করা হয়, বিকজ ওই যে যেটা বললেন যে অনেক সময় হবে কি যে অনেকগুলো ক্লাসের পরে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আসলে কোন ভিডিওটা দেখে রিভাইজ দেওয়া উচিত বা কোন ভিডিওতে আসলে Exactly. প্রজেক্ট দেখানো হয়েছিল। Exactly. যেমন ডমে ক্লাসটা আমি তো বেসিক্যালি আপনার আজকে ক্লাসটা শুনতে আমার মনে হচ্ছিল যে আপনি অনেক আস্তে কথা বলতেছেন, আচ্ছা কারণ আচ্ছা আমি লাস্ট যে ভিডিওগুলো আমি তো জয়েন করলাম আজকে প্রথম লাইভ, আমি আপনার 1.75 স্পিড দিয়ে ইউটিউবে ভিডিওগুলো শুনে আমি কভার করেছি লাস্ট ওকে 1 ওকে। উইক। সো আজকে মনে হচ্ছিল, সো আমি এটা আমার রিয়েলাইজেশন থেকে বললাম যে আমাদের যদি অ্যাটলিস্ট কি কভার করা থাকে আমরা বিভিন্ন ধরনের ইউটিউবে সার্চ করতে পারি। বিকজ আমি ডম নিয়ে আমি ক্লাস শুরু করার আগেই একটা ইউটিউব থেকে সার্চ দিয়ে কনসেপ্টটা বুঝে তারপরে আমি ক্লাসটাতে ঢুকছি আর কি। ওকে তো গ্রেট। এই ক্ষেত্রে যেটা ফিল করি যেটা হচ্ছে এখন আমি তো আপনাকে পার্সোনালি যে বললাম যে আমার ভিএস কোড সামহাউ প্রবলেমে সেটা আমি ফিক্স করব, তারপর আমি প্র্যাকটিস করব, তারপর থেকে আমি কনফিডেন্স পাওয়া শুরু করব। সো ইয়া, হ্যাঁ এটা কিন্তু ভালো যে হচ্ছে একটা জিনিস আমি সবসময় এনকারেজ করি যে আপনারা আরো ভিডিও দেখেন, বিকজ হ্যাঁ এই যে একটু আগে একজন বললো না ভাইয়া যে নেক্সট ক্লাসগুলোতে আমরা কি কভার করব, তো এটাও যদি একটা হেডস আপ আমাদের থাকে সেক্ষেত্রেও কেউ কেউ একটা কনসেপ্ট নিয়ে
এটা হচ্ছে একটু আপনারা হচ্ছে ওভারঅল আইডিয়াটা কিন্তু হচ্ছে আপনাদের হচ্ছে আমাদের সবাই যে ওয়েবসাইটটা আছে হ্যাঁ সেটার হ্যাঁ হ্যাঁ সিলেবাসের মধ্যে কিন্তু একটা ইনিশিয়াল একটা লেআউট দেওয়া আছে। হ্যাঁ ওই লেআউটটা আছে, বাট ইউজুয়ালি উই ডোন্ট গো বাই দ্য বুক। হ্যাঁ এটা ঠিক যে আমি হচ্ছে একদম ওটা ধরে ধরে বা ওটা ফলো করে হচ্ছে প্রতিটা ক্লাস a করা। little heads up would be suffice, you know. এটাই। Okay. Thank you, man. ওকে ওয়েলকাম। ওকে গাইস, তাহলে এই একটা কাজ করতে পারেন, এটা আপনারা দুজন শেয়ারের মধ্যে যে কোনো একজন করতে পারেন, বা হয়তো কেউ একজন ক্লাসের নোট নিচ্ছে, তো সেও যদি আমাকে জাস্ট হচ্ছে এই টেক্সটে একটু পাঠিয়ে দেন যে আমরা এই টপিকগুলো আছে ক্লাসে দেখেছি, তাহলে হচ্ছে পুরো ভিডিওটা প্রসেস হওয়ার পর আমি ডিটেলসে হচ্ছে এগুলো আমি ইনপুট দিয়ে দিব। অথবা আপনারা কেউ একজন হচ্ছে একটা ডক মেনটেন করতে পারেন গ্রুপে, একটা ডক ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পরবর্তীতে আমরা জাস্ট হচ্ছে কোন ক্লাসে কী কী জিনিসগুলো নিয়ে ডিসকাস করেছি ওটার একটা শর্ট একটা ওভারভিউ দিয়ে বলতে পারেন আচ্ছা ঠিক আছে আমি একজন মেনটেন করলাম, হয়তো আমার কাছে একটু ফ্রি টাইম আছে, আমি হচ্ছে সবার উপকারের জন্য টাইমটা আমি কাজে লাগালাম, সেটা করতে পারেন। এবং প্রীতম ভাইয়া যে হচ্ছে জিনিসটা করেছেন এটাও ভালো, সো এটা হচ্ছে কাইন্ড অফ অ্যাড করে দেওয়া যায়, একটু এডিট করে হচ্ছে সিম্পলি হচ্ছে ডিসক্রিপশনে অ্যাড করে ফেলতে পারি যে কী কী জিনিস ডিসকাস করা হয়েছে, বা আমিও নিজের থেকে হচ্ছে যদি আমরা কিছু মানে পোস্ট করার সময় একটা ওভারঅল একটা আইডিয়া আমি দিয়ে দিব যে আমরা এই জিনিসগুলো ডিসকাস করেছি। ওকে গাইস ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো হচ্ছে কোয়েরিজ বা কোনো কোশ্চেন আছে? আমার আছে ভাইয়া, জি আপু বলেন। আপনার স্বাস্থ্যের কি অবস্থা? স্বাস্থ্যের আগের থেকে ইমপ্রুভ করেছে, জ্বরটা কমেছে কিন্তু কাশি এখনো আছে। আই হোপ এটাও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কাশিটা আসলে আমরা দেখতেই পাচ্ছি আপনার আছে। ভাইয়া টেক কেয়ার অফ ইউর সেলফ। ঠিক আছে, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই দোয়া করি আপনি সুস্থ থাকেন। এটা ইকো হয়ে গেছে, সো আই হোপ মানে আই গেস আপু হয়তো দুইটা ডিভাইসে হচ্ছে একসাথে দেখছেন, এই কারণে অনেক সময় ইকো হয়ে যায়। সো যাই হোক। আচ্ছা ভাইয়া আরেকটা জিনিস, জি ভাই। ওই যে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছি, হ্যাঁ, সে বললো যে মানে সাধারণত টেমপ্লেট দিয়ে দেয়, ওই যে HTML CSS এ বানানোর যে টেমপ্লেটটা দিয়ে দেয় সাধারণত প্রায়। হুম। এখন ওইটাই মানে কারণ ডিজাইনের আইডিয়াটা ভাই আমার খুবই খারাপ, এখন আর কি আমার কাছে সময়ও নাই যে ডিজাইনের দিকে একটু মনোযোগ দিয়ে ডিজাইনটা শিখবো। এটা কি খুব বেশি খারাপ হবে? খারাপ বলতে কি, এটা বলতে গেলে হয় যে এটার নর্মালি যেটা হয়, আপনি যদি ফ্রিল্যান্স প্রজেক্টে কাজ করেন তাহলে আপনি কখনো একা একটা ফুল প্রজেক্টে কাজ করবেন, একটা টিমে কাজ করবেন। সো ওই টিমে আপনি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার বা রিঅ্যাক্ট ডেভেলপার হিসেবে থাকবেন, এবং ওই টিমে একজন থাকবে যে হচ্ছে ডিজাইনটা নিয়ে কাজ করে বা টেমপ্লেটটা সে ডিজাইন করে ফেলে। সো তিনি যেটা করবে যে হয়তো পুরো টেমপ্লেটটা হচ্ছে বুটস্ট্র্যাপে ডিজাইন করে আপনাকে দিবে, আপনার তখন কাজটা হবে যে ওই টেমপ্লেটটার মধ্যে করে জাভাস্ক্রিপ্ট কোডগুলো অ্যাড করা। বাট এরকম প্রজেক্টে কাজ করতে গেলে আমি যে প্রবলেমটা ফেস করেছি, আমার দেখা যায় কি ওই টেমপ্লেটটা হয়তো পুরোটা কোড করতে গেলে আমার যে টাইমটা লাগতো, আমার ওর থেকে বেশি টাইম হচ্ছে ইনভেস্ট করতে হচ্ছে ওই পুরো টেমপ্লেটটা হচ্ছে রেডি করতে আমার জাভাস্ক্রিপ্ট বা রিঅ্যাক্ট কোডের জন্য। কারণ হয় কি যে যেহেতু আমি কোড করছি না, তো তার হয়তো কোডিং স্টাইলটা কিন্তু সে কিন্তু কোড করার সময় এটা চিন্তা করে না যে আমি হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্টের কোনো হচ্ছে ক্লাস অ্যাড করবো বা আইডি অ্যাড করবো বা এইভাবে সিলেক্ট করবো এলিমেন্টগুলোকে, সে জাস্ট ডিজাইনটা হচ্ছে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। তো এখন হয়তো অনেক সময় এমনভাবে ডিজাইন ইমপ্লিমেন্ট করে, আমি যখন কাজ করতেছি তখন দেখা যায় যে পুরো ডিজাইনটা হয়তো ব্রেক হয়ে যাচ্ছে, তো ব্রেক হয়ে গেলে আমাকে আবার চিন্তা করতে হয় বা হচ্ছে মানে ডিবাগ করতে হয় যে আসলে কোনটার জন্য ব্রেক হচ্ছে। তো দেখা যায় কি অনেক সময় এই ক্ষেত্রে বেশি টাইমটা চলে যায়। বাট ডিজাইন যদি আপনি নিজে করেন তাহলে আপনি অলরেডি জানেন যে আপনি এখানে জাভাস্ক্রিপ্টের কাজ করবেন, আপনি অলরেডি জানেন যে আপনি এই কাজটা হচ্ছে এখানে ক্লিক করার পরে সেটা ওইভাবে কাজ করবে। সো আপনি কিন্তু একদম স্ক্র্যাচ থেকেই কিন্তু নিজের থেকে সব প্রিপেয়ার করে ফেলছেন। তো প্রোস আছে কনস আছে, দুটাই আছে, যে এক জায়গায় হচ্ছে টাইম সেভ হয়, একজন অলরেডি ডিজাইন করে আপনাকে দিয়ে দিয়েছে, আবার অনেক সময় এই টাইম সেভিংটা আবার অনেক সময় ওই যে ব্যাড ইফেক্ট ফেলে যে পরবর্তীতে আবার ওইখান থেকে নিয়ে পার্ট বাই পার্ট টেমপ্লেট আকারে হচ্ছে কাজ করতে গেলে, সো কাজ করতে করতে একটা জিনিস কি এসে পড়বে এটা হাতে, একটা সমস্যা নেই। ভাইয়া একটা জি ভাইয়া বলেন। ভাইয়া ওই একটা ওয়েবসাইটের ক্ষেত্রে একটু এই আইডিয়া জানার দরকার ছিল আর কি। মনে করেন আমরা একটা ওয়েবসাইট যখন ব্রাউজ করি, ই কমার্স ওয়েবসাইট হোক, তো আমরা যখন ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্ট দেখি, এখানে জি। কি এরকম কোনো জাভাস্ক্রিপ্ট কন্ডিশন করা যায় যে
যারা এই ওয়েবসাইটটাতে রেজিস্ট্রেশন করবে তারাই শুধু আমার ওই প্রোডাক্টের প্রাইস লিস্টটা দেখতে পারবে, মানে দামটা দেখতে পারবে। আর যারা রেজিস্টার না করে জাস্ট এজ এ ভিজিটর যারা ওখানে আমার ওয়েবসাইটটাতে ভিজিট করবে হুম। তারা আমার প্রোডাক্টগুলি দেখতে পারবে কিন্তু প্রাইসটা দেখতে পারবে না। তো আপনি আর আরেকটা সিম্পলি জিনিস, যেটা করতে পারেন, আচ্ছা এইটা যেটা বলি যে প্রাইজের জিনিসটা, এটা কিন্তু সিম্পলি হচ্ছে যেটা করা যায় যে জাস্ট সিএসএস পেপার এটা চেঞ্জ করে প্রাইজের মধ্যে হচ্ছে আমি ডিসপ্লে নান এবং ডিসপ্লে ব্লক দিয়ে যদি করি, একটা কন্ডিশন সেট করে যে ইউজার যদি হচ্ছে লগ ইন থাকে তাহলে হচ্ছে সবগুলোর প্রাইস আমার হচ্ছে ডিসপ্লে ব্লকে চলে যাবে, আর ইউজার যদি লগ ইন না থাকে তাহলে সেগুলো কি করবে, সেগুলো ডিসপ্লে হচ্ছে নান থাকবে, তো আমাকে হচ্ছে ডিসপ্লে করবে না বা শো করবে না। এটা হচ্ছে একদম সিম্পল একটা ইমপ্লিমেন্টেশন, বাট ইউজ কেস দেখলে হয়তো আরো চেঞ্জ করা যাবে পুরো জিনিসটা। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে, মনে করেন আমরা আমরা তো যে কোনো একটা যখন রিজিস্ট্রেশন লেটার বা যে কোনো রেজিস্ট্রেশন ফর্ম দিলে হয়তো দেখা যাচ্ছে আমি আমার যখন ডিটেলস গুলি দিয়ে দিচ্ছি সাথে সাথে সেটা সাবমিট করে আমাকে রেজিস্ট্রেশন করে ফেলতেছে। এরকম কি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা যায় যে আমি ডিটেলস দিয়ে সাবমিট করলে সাথে সাথে রেজিস্ট্রেশন হবে না, সাথে আগে যে ওয়েবসাইটে যে ওনার হোক বা যে মডারেটর হোক সে আগে চেক করবে, চেক করার পরে গিয়ে সে যদি সেটাকে অ্যাপ্রুভ করে তারপরে গিয়ে আমার রেজিস্ট্রেশনটা ফিল আপ হবে, এর আগ পর্যন্ত এটা রেজিস্ট্রেশন হবে না। তাহলে এটা হচ্ছে কি এখানে যেটা করছে যে টু স্টেপ ভ্যালিডেশন কাজ করছে। সো ইটস লাইক আমি সরাসরি ডেটাগুলোকে হচ্ছে সার্ভারে পুশ করছি না, সে ডেটাগুলোকে আমি হচ্ছে কোনো একটা অ্যারের মধ্যে রাখছি, অ্যারের মধ্যে রাখার পরে আমাকে কি করতে হচ্ছে সেখানে আমি হচ্ছে সেকেন্ড স্টেপ ভ্যালিডেশনের জন্য আমি কোনো একটা মডারেটর বা হচ্ছে অ্যাডমিনের কাছে পাঠিয়ে দিচ্ছি। ইটস লাইক জি জি আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তাহলে দেখবেন যে ওয়ার্ডপ্রেসে কিন্তু এটা হচ্ছে ইজিলি করা যায়, যে সরাসরি আমরা যদি এরকম একটা কোনো হচ্ছে মেম্বারশিপ ওয়েবসাইট বানাই তা আমার কিন্তু হচ্ছে মডারেটর বা হচ্ছে অ্যাডমিন কিন্তু হচ্ছে মানে কি বলবো যে অ্যাপ্রুভ করতে পারে, সে যদি হচ্ছে অ্যাপ্রুভ করে এটা তাহলে হচ্ছে অ্যাড হয়। তো এই কাজটা আপনার এই ডিজাইনটা হচ্ছে যেটা করতে হবে যে এটা তো আসলে বলতে গেলে পুরোপুরি ফ্রন্ট এন্ডের ডিজাইন না, এটা হচ্ছে ব্যাক এন্ডের কিছু ফাংশনালিটি আছে। না, আমরা তো আসলে শপিফাই নিয়ে কাজ করি, যে শপিফাই মাঝে মধ্যে এই ধরনের কিছু রিকোয়ারমেন্ট থাকে আর কি। শপিফাই আচ্ছা আসলে আচ্ছা ব্যাক আচ্ছা। এন্ডে ওই কারণে এখানকার ব্যাক এন্ডের শপিফাই, কাজ করা শপিফাই নিয়ে আমার তেমন একটা কাজ করা হয়নি, তবে শপিফাই একটা জিনিস কি দেখলাম যে ওরা তো রিঅ্যাক্টে সুইচ হয়ে যাচ্ছে, তো জি, পরবর্তীতে এটা আপনারা তো এরকম আমাদের জন্য অনেক একটা কাজ প্লাস করতে পয়েন্ট, আমরা পারবেন। অনেক এক্স্যাক্টলি, অনেক কিছু ইজি হয়ে যাবে আমাদের জন্য ওরা মনে হয় বোঝাটা। নেক্সট ইয়ারের মাঝামাঝি ওদের পুরো প্ল্যাটফর্মটা হচ্ছে রিঅ্যাক্টে এসে পড়ছে। তো রিঅ্যাক্টে আসার পরে যেটা হচ্ছে যে আপনারা সিম্পলি ইভেন চাইলে শপিফাইয়ের জন্য নিজেরা হচ্ছে কোনো স্টোর পুরোপুরি রিঅ্যাক্টে ডিজাইন করতে পারবেন, অথবা আপনি যদি বাহ, চান শপিফাইয়ের জন্য হচ্ছে অ্যাপ ক্রিয়েট করতে পারবেন। তো এটা অনেক বড় একটা জিনিস হবে, মানে হিউজ তাহলে তো একটা অনেক চেঞ্জ দারুণ একটা আসবে। ব্যাপার হবে ভাইয়া, যে আমরা শপিফাই এর জন্য অ্যাপ ডেভেলপ করতে পারবো। আপনি $5,000 প্রজেক্ট নিতে পারবেন শপিফাই স্টোর ডিজাইন করার জন্য, ঠিক আছে, রিঅ্যাক্টেড। সো এরকম কাজ মাশাআল্লাহ। করতে পারবেন। সো এটাই মানে এটা খুব একটা বড় একটা অপরচুনিটি। এবং এখন আসলে ভাইয়া, ই কমার্স প্ল্যাটফর্মটা কিন্তু ই কমার্স থেকে এখন শপিফাইতে শিফট হয়ে যাচ্ছে। সো ই হ্যাঁ হ্যাঁ কমার্স এখন মানে এখন অনেকেই বানায় না, এখন সবাই শপিফাইতে চলে যাচ্ছে। আমরা যখন এই মার্কেট প্লেস গুলিতে প্রায় দেখি যে ও কমার্স থেকে সবাই শপিফাই কনভার্ট হচ্ছে, বা অন্যান্য যে আরো কিছু কিছু সিএমএস প্ল্যাটফর্ম আছে ওখান থেকে সবাই হুম। দেখি শপিফাই দিকে কনভার্ট হচ্ছে, এই ধরনের কিছু প্রায় দেখা যাচ্ছে। শপিফাই এখন দেখা যাচ্ছে কি যে ই কমার্স ইন্ডাস্ট্রিতে স্পেশালি হচ্ছে যারা হচ্ছে আপনার কি বলা যায় ড্রপ শিপিং এর বিজনেসটা করছে, তো এদের হ্যাঁ, জন্য শপিফাই শপিফাইতে হচ্ছে বেস্ট। মূলত তো ওই শপিফাই তো 99% হচ্ছে ই কমার্স ভিত্তিক, সেটা এক্স্যাক্টলি, ড্রপ শিপিং হোক বা এমনি প্রোডাক্ট সেলিং হোক। প্রোডাক্ট সেল। ব্লগ 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 সাইট থেকে আসলে শপিফাই না, বানায় শপিফাইয়ের আমি মেন দেখিনি। উদ্দেশ্যটাই হচ্ছে আপনার ই কমার্সের জন্য, ওরা এই জি সলিউশনটা নিয়ে ওরা এসেছে। খালি একটাই প্রবলেম যে আমাকে হচ্ছে মান্থলি একটা চার্জ দিতে হচ্ছে, তবে আমার যদি এটা মান্থলি এটা আমরা অন্যভাবে এক্স্যাক্টলি চিন্তা করলে আসলে এটা খুব বেশি না, কারণ হচ্ছে আমরা যখন একটা ডোমেন এবং মেনে যখন আমরা হোস্টিং করি, হোস্টিং প্রোভাইডার যারা তাদেরকে তো আমরা ঠিক ইয়ারলি একটা পেমেন্ট করতেছি না, এক্স্যাক্টলি আমাকে তো করতে হচ্ছে। এখন শপিফাই যদি আমি করি আমাকে তো হোস্টিং এর ওই পেমেন্টটা করতে হচ্ছে না, ও আমাকে কিছুই মান্থলি করতে চার্জ হচ্ছে দিচ্ছে, না, আমি জাস্ট একটা ডোমেন কিনতে হচ্ছে, হোস্টিংটা তো আমাকে ওরাই দিচ্ছে। সিকিউরিটি নিয়ে চিন্তা করতে হচ্ছে না, আমাকে ব্যাক এন্ড অপটিমাইজেশন নিয়ে চিন্তা করতে হচ্ছে না, আমাকে পেজ স্পিড নিয়ে চিন্তা করতে হচ্ছে না। হ্যাঁ, অনেক সবকিছু তো ওই এক্স্যাক্টলি, এক এই ডেট পুরো মধ্যে করে দেওয়া কাজটা শপিফাই হচ্ছে। ইঞ্জিনিয়াররা নিজেরা করে। ভাইয়া, জি ভাই। জি ভাই। ওই যেটা বলছিলেন ওটা আপনার সাথে সেশন যেতে আসলে আমার প্ল্যানটা কি ওই আমার ফ্রেন্ড যেটাতে জব করে ওইটা ডাইরেক্ট সিলিকন ভ্যালির আন্ডারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর ওরা জানুয়ারির দিকে কিছু ইন্টার্ন নেবে,
যারা রিয়েক্টের মনে করেন রিয়েক্ট জাভাস্ক্রিপ্টের বেসিকের মনে করেন 30-40% পারে, তারপর ওদেরকে ওরা ট্রেনিং দিবে। ওকে, ট্রেনিং দেবে তাও পেইড ইন্টার্নশিপ, যেহেতু সিলিকন ভ্যালির ওদের কাছে অনেক টাকা পয়সা। গ্রেট। তো এটা আপনাদের জন্য খুব ভালো অপরচুনিটি। হ্যাঁ, তো এই করার পর যারা টিকবে ওদেরকে ওরা পার্মানেন্ট একটা জব দিবে। মানে আমার আমার এখন ওইটা আর কি আমাকে ফ্রেন্ড ইয়ে করছে, যে তোমার ফ্রেন্ড কাজ করে ইয়ে করছে, এখন আমি চাইতেছি ওই রিয়েক্টেই বেশি মনোযোগটা দিতে। কারণ ওদের ওর কথা থেকে যা শুনলাম, ওরা রিয়েক্টের যে কিছু নিয়ে কাজ করে এগুলো মানে এই ওয়ার্ডগুলো আমি লাইফেও শুনি নাই। মানে কিছু ওয়ার্ড এসে বলছে আমার ফ্রেন্ড, আমি ওকে বলতেছি যে আমি এখনো চুনোপুটি আছে, এগুলো আমরা বলার মানে নাই। মানে অনেক হাই লেভেলের জিনিসপত্র নিয়ে কাজ করে ওরে প্রথম প্রজেক্ট দিছে বানানোর জন্য ড্র্যাগ এন্ড ড্রপ ওয়েবসাইট রিয়েক্ট দিয়ে। গ্রেট। ওইটা ওর প্রথম কাজ, বুঝে। না তো ঠিক ওই আছে, জন্য আমি একটা জিনিস চাইতেছি কি যে নর্মালি যেটা হচ্ছে, কারণ আমরা জাস্ট চিন্তা করি হচ্ছে ওয়েবসাইট বলতে আমরা এখনো চিন্তা করছি হচ্ছে এদার ই কমার্সের বা কোনো ব্লগ ওয়েবসাইট বা কোনো হচ্ছে ল্যান্ডিং পেজ থাকবে, কিন্তু এখন কিন্তু বলতে গেলে অ্যাপ্লিকেশনগুলো কিন্তু চলে যাচ্ছে হচ্ছে সব হচ্ছে ওয়েবসাইট আকারে। সো একটা টাইম এমনও আসবে যে আমরা কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন ইউজ করব না, সব কিছুই হচ্ছে ক্লাউড বেসড হবে, ঠিক আছে? তো ইভেন এখন আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করছি পরবর্তীতে এগুলোও ক্লাউডে চলে যাবে, বিকজ এই যে দেখেন এই ডাউনলোড করে ইনস্টল করা একটা স্পেস আপনার হচ্ছে নিচ্ছে, এটা অনেকটা ঝামেলা করা একটা জিনিস। তা আপনি যদি হচ্ছে একদম হচ্ছে কি বলা যায় যে ইনস্ট্যান্ট ইউজ করতে পারছেন, এই যে এই ফটোশপ ইলাস্ট্রেটর সব যদি ক্লাউডে চলে যায় আপনার কিন্তু ইনস্টল করার কোনো ঝামেলা হচ্ছে না, আপনি জাস্ট সাবস্ক্রিপশন ফি দিবেন, ক্লাউডে যাবেন, লগ ইন করবেন, ইউজ করবেন। ইভেন ফিগমার ক্ষেত্রে হচ্ছে সেম অবস্থাটা ওটা কিন্তু এখন অলরেডি করে ফেলেছে। তো এটিকে অনেকটা ক্যানভার মতো, ক্যানভা তো হ্যাঁ, তো ক্যানভাতেও তো হচ্ছে সেম অবস্থা। ভাইয়া যেটা বলছেন এখন তাসিম ভাই, ওইটা ওরা একটা জিনিস চিন্তা করতেছে, এটা আমার মাথায় আসে না। ওই দিন পরে বললাম ওকে এটা তো আসলে নাকি ওই যে গিটহাবের রেসপিরেটরি সিস্টেম, এটা কিন্তু অনেকে বুঝে না। হ্যাঁ, ওইটা কিন্তু অনেকে বুঝে না, অনেক প্রবলেম হয়। তো ওরা নাকি এই প্রজেক্ট করার পর চিন্তা করতেছে একটা ওয়েবসাইট বানাতে, যেখানে ক্লিক করার সাথে সাথে ওই ওয়েবসাইটই সব কাজ করে দিবে। গ্রেট। সো এটা পুরো জিনিসটা অটোমেটেড করে ফেলছে। হ্যাঁ, আপনারা কিছু এইভাবে কোড টোড লেখা লাগবে না, কিছু খাওয়া লাগবে না, সব ওই বাটনই করে দিবে। এটাই তো এখনকার সময় আসলে প্রোগ্রামিং পারাটা এবং জানাটা আসলে খুব এসেনশিয়াল। এই একটা স্কিল থাকলে আপনি ইটস লাইক সামনের দিকে অনেক বছর যতই চেঞ্জ হোক না কেন ইন্ডাস্ট্রিতে, যতই সবাই বলুক না কেন এআই বা মেশিন লার্নিং চলে আসতেছে, ওগুলো রিপ্লেস করে দেবে জবকে, অ্যাটলিস্ট আপনি সিকিউর থাকতে পারবেন, বিকজ ডেভেলপমেন্ট জব সবসময় থাকবে, সবসময় ডেভেলপারদের চাহিদা থাকবে। জি ভাই, আপনার শুধু হেল্প লাগবে যাতে টিকতে পারি আমরা। এটাই কারণ হয়ে যাবে মাঝে মাঝে ইনশাআল্লাহ। কিছু জিনিস দেখলে ভাইয়া মানে মনে হয় যে এখন আসলে কিছুই শিখি নাই। ওই দিনও ভাই একটা ভিডিও দেখছি, ভিডিও মোবাইল দিয়ে রেকর্ড করে এরপর ওই রেকর্ডিংটা সে কোডিং করছে, যে আচ্ছা। কোন টাইম ফ্রেমে কোন অংশটুকু দেখাবে পুরো জিনিসটা। একটা মানে মাশরুমের গ্রোথ রেট, এক সময় মাশরুমটা বড় হচ্ছে আর একটা টাইমে কমতেছে, তো পুরো আচ্ছা, জিনিসটা সে কোডিং করে করছে। মানে এত মানে ব্রিলিয়ান্ট লাগছে এই জিনিসটা। এটাই, এই জিনিসগুলো খুব মানে ফ্যাসিনেটিং। ইনশাল্লাহ আপনারা পারবেন, একদিন সবাই বড় বড় ডেভেলপার হবেন। ইনশাআল্লাহ ভাইয়া। জি ভাইয়া, আপনি দোয়া শুধু রাখবেন। একটু দোয়া করবেন আর আমাদেরকে একটু পথ দেখাবেন আর কি। ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম গাইস, ভালো থাকবেন সবাই। আমরা হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে বুধবার না আপনাদের ক্লাস, আমরা হচ্ছে বুধবার আসসালামু আলাইকুম। ক্লাস করব। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আল্লাহ হাফেজ। আদাব ভাইয়া, গুড নাইট। আদাব।